আসসালামু আলাইকুম। শুভ সকাল। টার্নিং পয়েন্টের পক্ষ থেকে যে যেখানে যে অবস্থান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে স্বাগতম। আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে ডেইলি হাইলাইটস, এবং আপনাদের সাথে যুক্ত আছি আমি সাইফুল ইসলাম। গতকালকে আমি বলেছিলাম যে আজকে 11টা নাগাদ বা 11টার আশেপাশে সমসাময়িক সময় আমাদের প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে, এবং যথারীতি চলে এসেছি আপনাদের সাথে। অনুষ্ঠানের শুরুতেই বলবো যে যেখান থেকে যে অবস্থান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সেটা রাজধানী শহর থেকে শুরু করে আমাদের জেলা শহর থেকে শুরু করে বিভাগীয় শহর থেকে শুরু করে একদম প্রান্তিক জনপদ পর্যন্ত, একদম প্রত্যন্ত এলাকা পর্যন্ত, যতটা দূরে যতটা প্রান্তিক পর্যায়ে এই টার্নিং পয়েন্টের পক্ষ থেকে টার্নিং পয়েন্টের থ্রুতে আমার আওয়াজটা আপনার কাছে পৌঁছাচ্ছে, একটু আমাকে জানাবেন যে আপনি কোথা থেকে যুক্ত আছেন। এর ফলে আমার পক্ষে বোঝা একটু সহজ হয় যে আমার আওয়াজটা আসলে কত দূর পর্যন্ত গেল, আমার প্রোগ্রামের ব্যাপ্তিটা বা টার্নিং পয়েন্টের ছায়াটা আসলে কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে সেটা একটু বোঝা সহজ হয়। এই জন্য আমি শুরুতে একটু জানতে চাই সাধারণত আপনাদের কাছ থেকে যে কে কোথা থেকে যুক্ত আছেন, কোন জেলা শহর থেকে যুক্ত আছেন, কোন উপজেলা থেকে যুক্ত আছেন, কতটা দূর থেকে যুক্ত আছেন বা কতটা কাছে থেকে যুক্ত আছেন, এই পুরো ব্যাপারটা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই। গতকালকে বেশ একটা রিটেন পরীক্ষা হয়ে গেছে, আজকেও বেশ কিছু পরীক্ষা আছে, এবং সেই সাথে সাম্প্রতিক সময়েও আমরা বেশ কিছু পরীক্ষা দেখতে পাচ্ছি। উপরন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শুরু করব, সেটা হচ্ছে মাসের শেষ নাগাদ কিন্তু হচ্ছে প্রাইমারি সার্কুলার আসতে যাচ্ছে। গতকালকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম, বলা হয়েছিল, একটু রিপিট করি, গতকালকে ফলো আপ যে তথ্যটা দিয়েছিলাম সেখান থেকে একটু রিপিট করে বলবো। সেটা হচ্ছে এই মাসের শেষ নাগাদ প্রায় 17,000 পোস্টের প্রাইমারি একটি সার্কুলার আসতে যাচ্ছে। বছরের শেষ নাগাদ হয়তোবা 23 সাল ভিত্তিক ব্যাংকের পরীক্ষাগুলো হয়ে যাবে, কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষাগুলো হয়ে যাবে, এবং সেই সাথে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলো চলে আসবে। মানে সাম্প্রতিক সময়ে বেশ কিছু পরীক্ষার হিড়িক আমরা দেখতে পাচ্ছি, এবং ভবিষ্যতেও সেইটা হয়তোবা ফ্লোটা থাকবে। এবং সেই পরীক্ষাগুলোতে যদি ভালো করতে হয় তাহলে কমন একটা জায়গায় আপনাকে যথেষ্ট দক্ষতা অর্জন করতে হবে, এবং সেই দক্ষতা অর্জনের কমন যে জায়গাটা সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। সেটা প্রাইমারি থেকে শুরু করে, সেটা ব্যাংক জব থেকে শুরু করে একদম বিসিএস পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কমন যে জিনিসটা আপনাকে সমান গুরুত্ব সহকারে জিনিসটা আপনাকে দক্ষতা অর্জন করতে হয়, সেই জায়গাটার নামটাই হচ্ছে সাধারণ জ্ঞান। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, সাধারণ জ্ঞানকে সাধারণভাবেই শিখতে হয়। তো সেই সাধারণ জ্ঞানকে সাধারণভাবে আত্মস্থ করার জন্য, রপ্ত করার জন্য, সুসংহত করার জন্য, একটু বোঝার জন্যই আসলে মূলত এই আয়োজনটা। তো আপনি যদি দেশের 25,85,000 বেকারের ভিড়ে একজন হয়ে থাকেন, বা আপনি যদি সম্ভাব্য চাকরি প্রার্থী হয়ে থাকেন, তাহলে এই প্রোগ্রামটা মূলত আপনার জন্য, যেখানে আমরা দেখব আজকের দিনে কি কি খবর আপনার জন্য অপেক্ষা করছে, কোন জিনিসগুলো আপনার জানা গুরুত্বপূর্ণ এটি কাঙ্ক্ষিত জব নিশ্চিত করার জন্য। তো অনুষ্ঠানের শুরুতে আরও একবার বলবো, আমাদের সাথে প্রোগ্রামে যুক্ত থাকার যে নিয়ম সেটা হচ্ছে আপনি কমেন্টস করে যাবেন কমেন্ট বক্সের মাধ্যমে, যেখানে আপনি আপনার জানাবেন আপনার মন্তব্যগুলো, বা আমি যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নের উত্তরগুলো আপনি দিবেন। আমি প্রতিদিনই একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আপনি যদি আমার এই 1 ঘন্টার প্রোগ্রামে যুক্ত থাকেন, নিঃসন্দেহে এটা নিশ্চিত যে আপনি অন্ততপক্ষে কিছু নতুন তথ্য উপাত্ত নিয়েই আপনি বাসায় যাবেন। সম্পূর্ণরূপে ওয়েস্ট অফ টাইম আপনার হবে না। ফেসবুকে আমরা ঘন্টার পর ঘন্টা রিল দেখে কাটাই, আমরা ইউটিউবে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন রকম ফানি ভিডিও দেখে কাটাই। তার থেকে আপনি 1 ঘন্টার সময় এখানে দেন, নিঃসন্দেহে কিছু তথ্য উপাত্ত, কিছু নতুন তথ্য, আপনার জ্ঞান ভাণ্ডার নিঃসন্দেহে আর একটু সুসংগঠিত হবে, আর একটু সমৃদ্ধ হবে, আর একটু সুগঠিত হবে। এই নিশ্চয়তা দিয়েই ক্লাসটা শুরু করব। শুরুতেই বারবার বলছি, আমাকে একটু জানাতে হবে আপনারা কারা যুক্ত আছেন, কেননা আপনার সাথে আমার যোগাযোগের যে মাধ্যমটা সেটাই হচ্ছে ফেসবুক কমেন্ট, একমাত্র যোগাযোগের মাধ্যম। তো কমেন্টসের মাধ্যমে একটু জানাতে হবে, যেমনটা জানিয়ে দিয়েছেন আরিফ হোসেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। বাদ বাকি যারা 38 থেকে 40 জন যুক্ত আছেন, একটু আমাকে জানাবেন কারা কারা যুক্ত আছেন, কোথা থেকে আছেন, এবং আপনারা চাকরির প্রস্তুতি সম্পর্কিত, বিশেষত সেটা যদি ব্যাংক জব প্রস্তুতি হয়, যে কোনো রকম প্রশ্ন করে ফেলতে পারেন, চেষ্টা করব আমি সেই উত্তরগুলো দেওয়ার। চলে যাব মূল আলোচনায়। শনিবার 16ই আগস্টের যে আলোচনা, সেটা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে বলা হয়েছে। চলন বিলে কেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সেইটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এবং এইখানে চলন বিলের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তথ্যটা মাথায় রাখার মতো, পরীক্ষায় আসার মতো। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রকম বিল, বিভিন্ন রকম হাওর বাওর বিল, এই সকল জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে আমরা দেখেছি। তথ্যটা কি? তথ্যটা হচ্ছে এইখানে দেখেন,
মোটা দাগে যদি তথ্যটা সম্পর্কে আপনাকে বলি, সেটা হচ্ছে বলা হয়েছে চলন বিল, একটা বিলের কথা বলা হয়েছে। আচ্ছা, সিরাজুল ইসলাম দেখতে পাচ্ছি, দেখে প্রশ্ন দেখেছেন, আপনারা যা পড়ান তার সাথে কোনো মিল নাই। পল বলেছেন আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমরা যা পড়াই তার সাথে কোনো মিল নাই। এই ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন, যদি হুবহু মিল আপনি খুঁজে পান, যদি এইরকমটা আপনি খুঁজে পান যে না আমি আপনাকে পড়াইলাম ভাই চলন বিল থেকে প্রশ্ন আসবে, আপনি কালকেই তথ্য পাবেন, সেটা তো ক্রাইম হয়ে যায় ভাই। ঠিক আছে, আপনি আমাকে যদি এই ব্যাপারগুলো নিয়ে দেখতে চান, তাহলে প্রশ্ন আমাকে পুরো প্রশ্নটা দেখান, আমি নিশ্চয়তার সাথে বলতে পারি, খুব লাইভ প্ল্যাটফর্মে বলছি, নিশ্চয়তার সাথে বলতে পারি ন্যূনতম 60 থেকে 70% কোশ্চেন চলে আসে। ঠিক আছে, ন্যূনতম 60 থেকে 70% তথ্য চলে আসে। আরাফাত কাছে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে, দেখেন, সাধারণ জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই, এটা অথৈ সাগরের মতো। ঠিক আছে, মানে এটা পুরোটাকে তো কখনো দখল করা সম্ভব না। আপনি আমি যদি সাধারণ জ্ঞান নিয়ে কথা বলছি, এখন আপনি যদি বলেন যে স্যার আপনি কি সব সাধারণ জ্ঞান পারেন কিনা, ডেফিনেটলি আমি সেটা পারি না, সবগুলো পারার আসলে সুযোগ নাই। ঠিক আছে, তো কিছু জায়গা থেকে আসলে আপনার কিছু ঘাটতি থেকেই যাবে, এবং 100% কখনো এটা কনফার্ম করার সুযোগ নেই, এটা আসলে সম্ভব হয় না। আচ্ছা, জিয়াউর রহমান বলছেন স্যার আসসালামু আলাইকুম, প্লিজ ফ্রেজ মিনিংগুলো কই থেকে পড়লে কমন পাওয়া যাবে? আচ্ছা, ফ্রেজগুলো কোথা থেকে পড়লে কমন পাওয়া যাবে? এই ফ্রেজগুলো কমন পাওয়ার জন্য কিছু জায়গা আপনি যদি দেখেন, এখানে ব্যাপার হচ্ছে ফ্রেজের শর্ট থেকে শর্টকাট ওয়েটা হচ্ছে টপিক ভিত্তিক কোশ্চেনগুলো সমাধান করার। ঠিক আছে, আপনার হচ্ছে ব্যাংক জবের কিছু বাজারে গাইড পাওয়া যায় যেখানে টপিক ভিত্তিক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাওয়া যায়। ঠিক আছে, টপিক ভিত্তিক কোশ্চেন মানে ফ্রেজের মনে করেন আপনি 500 কোশ্চেন পাবেন বা 250-300 কোশ্চেন পাবেন, ওই 300 কোশ্চেন পড়ে ফেলেন, দেখবেন মোটামুটি কমন চলে আসবে। ঠিক আছে, মানে তাহলে কি হবে, আপনার ওই প্র্যাকটিসের ভিতর দিয়ে আপনি থাকলেন। ফ্রেজের ব্যাপারগুলো এরকম নতুন তো ক্রিয়েট হয় না, নতুন তো এগুলো তো পয়দা হয় না, তো যেহেতু পয়দা হয় না, যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে এক জায়গায় টপিক ভিত্তিক বাজারে বই পাওয়া যায়, টপিক ভিত্তিক এই টপিকটা পড়েন, যে আচ্ছা আমার ফ্রেজের দুর্বলতা আছে, তো ফ্রেজ নিয়ে আমি কিছুটা পড়লাম। আর যদি আপনি গঠনগতভাবে দক্ষ হইতে চান, আপনার যদি বেসিক লেভেল খুব খারাপ থাকে, তাহলে আপনি কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার বইটা পড়তে পারেন, সেখানে একদম বেসিক লেভেল থেকে আপনাকে শেখাবে। আপনি যদি একটু দক্ষ হয়ে থাকেন যে না আমি মোটামুটি ভালো বুঝি, কিছু ফ্রেজ আমি জানি, ঠিক আছে, তাহলে আপনি আরেকটু আপডেট লেভেলের আপনি দেখা গেছে মেন্টরসের বইগুলো পড়তে পারেন। ঠিক আছে, বা ওই আপনার রিসেন্টের বইগুলো পড়তে পারেন। আপনি যদি একদম ফ্রেজ জিনিসটাকে বুঝতে চান, জানতে চান যে জিনিসটা আসলে কেমন, ফ্রেজের ব্যাপারগুলো আসলে কীভাবে কাজ করে, প্যাসেজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইটা পড়তে পারেন, যেখানে বেসিক জিনিসটা আপনাকে কনসেপচুয়ালি অনেক বেশি সাউন্ড হবেন। ইটস ডিপেন্ডস আসলে আপনি কোন লেভেলে আছেন। বিধি জিজ্ঞেস করছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। আচ্ছা, যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা নিয়ে একটু বলি। দেখেন কি বলা হয়েছে, 6 জেলায় 41টি উপজেলায় 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে চলন বিল। বাংলাদেশের যে আয়তন, ঠিক আছে, তার ভিতরে 1000 বর্গ কিলোমিটার শুধুমাত্র চলন বিলের একটা বিলের। পরীক্ষায় আসার মতো প্রশ্ন যে চলন বিলের আয়তন কত বর্গ কিলোমিটার। কি বললাম, প্রশ্নটা করে ফেললাম, উত্তরটা দিয়ে ফেলতে হবে, ইনস্টা লিখে ফেলতে হবে, আপনাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, সাধারণ জ্ঞান মুখস্থ করার জিনিস না। হ্যাঁ, তাহলে মুখস্থ জ্ঞান আসতো, এটার নাম তখন মুখস্থ জ্ঞান হইতো, এটা যেহেতু নাম সাধারণ জ্ঞান, সাধারণভাবেই শেখেন। কি বললাম হচ্ছে চলন বিলের আয়তন কত বর্গ কিলোমিটার, উত্তরটা হচ্ছে চলন বিলের আয়তন হচ্ছে 1000 বর্গ কিলোমিটার। কমেন্টস করে ফেলতে হবে। বলা হয়েছে যে এই বিলে 47টি নদী প্রবাহিত ছিল, সেখানে অবৈধভাবে খনন করা হয়েছে 1,20,000 পুকুর। এটা নিয়ে অনেক রকম কথাবার্তা আছে। তার মানে চলন বিলের যে আয়তন, এটা কতটা বিশাল আপনি দেখেন, 6টা জেলায় চলন বিলের সাথে যুক্ত আছে, 41টা উপজেলা যুক্ত আছে, এবং মোট আয়তন হচ্ছে 1000 বর্গ কিলোমিটার। বিশাল জায়গা, কিন্তু 1000 বর্গ কিলোমিটার ইজ হিউজ হিউজ। তো সেটার ব্যাপারেই বলা হয়েছে, এবং চলন বিল নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং কেন? কারণ চলন বিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, সেটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। আচ্ছা, এছাড়া এখানে যেটা বলা হয়েছে, বাধার পরও ভারতে রপ্তানি বেড়েছে, যুদ্ধবন্ধে আলাস্কায় ট্রাম্প পুতিন। এইটা নিয়েই আসলে মূল আলোচনা। আজকের দিনের সব থেকে বড় যে ধামাকার জায়গাটা, সেটা হচ্ছে এইটা, ভ্লাদিমির পুতিন এবং জন ডোনাল্ড ট্রাম্প, এই দুইজন লোক আলাস্কায় বৈঠকে বসেছিল যুদ্ধ কিভাবে থামানো যায় সেই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য। ব্যাপারটা আপনারা জানেন কিনা বা কতটুকু জানেন, বা বিস্তারিত আলোচনা করার আগ্রহ, শোনার ইচ্ছা আছে কিনা, সেটা একটু আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আপনারা
পুরো ব্যাপারটা নিয়ে এই ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে বিস্তারিত একটু জানতে চান তাহলে আমি আলোচনা করব, নাহলে মোটামুটি এতটুকু থাকলেই হবে। এবং আলাস্কা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন এইটা যে আলাস্কা যুক্তরাষ্ট্রের কততম অঙ্গরাজ্য? কি বললাম? আলাস্কা যুক্তরাষ্ট্রের কততম অঙ্গরাজ্য? উত্তরটা হচ্ছে ৪৯তম অঙ্গরাজ্য। আলাস্কা যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্য। কমেন্টস করে ফেলতে হবে। জরুর রহমান লিখেছেন ১০০০ স্কোয়ার কিলোমিটার, ১০০০ বর্গ কিলোমিটার এক্স্যাক্টলি। তো এই তথ্যটাও তাহলে কমেন্টস করে ফেলেন যে আলাস্কা যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্য। আর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টা? যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হচ্ছে ৫০টা। চলে যাব দ্বিতীয় পেজে, দেখবো দ্বিতীয় পেজে কি কি আছে। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে ধানমন্ডি ৩২ থেকে নারীকে ফেরত, একজনকে মারধর, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর ব্যাপারে বলা হয়েছে, হালাল পণ্য উৎপাদনের সুবিধা বাড়ানোর আহ্বান, গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে এগোবে এনসিপি, চলন বিলে কেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এই যে এইটা পুরোটা হচ্ছে চলন বিল, মানে চিত্রটা যদি আপনি একটু দেখেন তাহলে আপনার জন্য বোঝার একটু চিন্তা করার সহজ হবে যে আসলে কিভাবে কি হচ্ছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়তনটা এতটুকু হবে বা বলা হচ্ছে এতটুকু, এবং এইটা হচ্ছে চলন বিল, এই পাশে হচ্ছে বড়াল নদী। এইখানে আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনাটা দেওয়া হয়েছে। সরকার বা পরিবেশ অধিদপ্তর অনুমোদন দিয়েছে ৩৫ একর জমির, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাচ্ছে ১০০ একর জমির। ঠিক আছে, এইটা নিয়ে মূলত কথাবার্তা হচ্ছে। এবং সমস্যা যেটা হয়েছে পরিবেশবিদ বা বুয়েট থেকে যেটা বলা হচ্ছে, আচ্ছা তেমন একটা লিখেছেন যে মনে হচ্ছে দেশের মানুষ নদী বিল সমুদ্র এরা শত্রু, নদী বিল খাল নষ্ট করার জন্য এদেশের পায়তারা অসহ্য দেশ আর দেশের মানুষ। তা তো একরকম সত্যই। ঠিক আছে, ব্যাপারটা এরকমটা না, ব্যাপারটা হচ্ছে আমরা প্রচণ্ড রকম লোভী জাতি, জাতিগতভাবে আমরা প্রচণ্ড রকম লোভী। ঠিক আছে, এবং আমরা প্রচণ্ড রকম আত্মকেন্দ্রিক চিন্তা করি, আমরা প্রচণ্ড রকম আত্মকেন্দ্রিক চিন্তা করি। এবং এই আমাদের আত্মকেন্দ্রিকতা থেকে যেহেতু আমরা বের হয়ে আসতে পারি না, যার কারণে আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা বা আমাদের দৃষ্টির সীমানা অনেক বেশি ন্যারো, অনেক বেশি সংকীর্ণ। জাতিগতভাবেই আমরা অনেকটা আত্মকেন্দ্রিক, জাতিগতভাবেই আমরা অনেক সংকীর্ণ মনের বা সংকীর্ণ চিন্তা করি। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা ব্যতিক্রমী, তাদের কথা আলাদা, বাট ইন আ জেনারেল মানে স্টেটমেন্ট আমরা একটা এইভাবেই চিন্তা করি। এবং এইটাই আসলে আমাদের জাতিগতভাবে পিছিয়ে পড়ার অন্যতম বড় কারণ। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আপনারা দ্বিমত পোষণ করতেই পারেন, ব্যক্তিগতভাবে আমার এমনটা মনে হয়। আচ্ছা, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যদি এইখানে নির্মিত হয় তাহলে তার জন্য রাস্তাঘাট বানাইতে হবে, কারণ দেখেন আশেপাশে তো কোনো রাস্তা নাই, তো রাস্তা বানাইতে হবে। তাছাড়া সেইখানে বিভিন্ন রকম বিল্ডিং হবে, বিভিন্ন রকম মানুষ থাকবে। ঠিক আছে, কারণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তো অনেক রকম লোকজন থাকে, অনেক রকম কার্যক্রম হয়, তো সেইটা চলন বিলের জীববৈচিত্র্যের আসলে কতটা বিরূপ প্রভাব ফেলবে সেইটা নিয়ে গবেষণা করার প্রয়োজনীয়তা আছে, এবং সেটা নিয়ে বলা হচ্ছে। স্যার, আপনার কি মনে হয় না যে এতে বিলটার চরম ক্ষতি হয়? নিঃসন্দেহে ক্ষতি তো কিছু হবেই। ঠিক আছে, যথেষ্ট ক্ষতি হবে সেটা তো বলাই যায়। এবং দেখেন ব্যাপারটা হচ্ছে এইখানে গত ১.৫ বছর পর্যন্ত সিলেটের হচ্ছে সাদা পাথর চুরি হইল, ১.৫ বছর পর্যন্ত চুরি হইল, সবার সামনে থেকে চুরি হইল, বা পাথর চুরি হয়ে গেছে ১.৫ কোটি হচ্ছে মেট্রিক টন, প্রায় ১.৫ লক্ষ মেট্রিক টনের মতো পাথর চুরি হয়ে গেছে। সবাই দেখলো, সবার সামনে থেকে চুরি হলো, দিনে দুপুরে চুরি হয়ে গেল, সবাই জানলো, সেখানে প্রশাসন ছিল, সেখানে পরিবেশ অধিদপ্তর ছিল, সেইখানে হচ্ছে আমাদের বর্ডার গার্ড ছিল, স্থানীয় প্রশাসন ছিল, সেইখানে রাজনৈতিক নেতাকর্মীরা ছিল, সাধারণ জনগণ ছিল, সবাই ছিল। ১.৫ বছর পর্যন্ত চুরি হইলো, যখন সব ফর্সা হয়ে গেল তখন আমাদের তরক নলো, আচ্ছা না এখানে চুরি হয়ে যাচ্ছে। তারপরে কি হইলো? তারপরে আমরা অভিযান শুরু করলাম, অভিযান শুরু করার পরে আমরা সেখানে আবার পাথর কিছু ফেরতও নিয়ে আসলাম। তো বলা হচ্ছে যে পরিমাণ পাথর, সাদা পাথর চুরি হয়েছে তার মোটের উপরে 2% পাথর আমরা ফেরত নিয়ে এসেছি, এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি, বাহ বাহ বাহ, আমরা অসাধারণ কিছু করে ফেলেছি। 2% আমরা ফেরত নিয়ে এসেছি, বাদ বাকি 98% কিন্তু চলে গেছে। এবং সেই পাথর কোথায় এখন? সেই পাথর উদ্ধার হয় সিলেটের পাথর ঢাকা থেকে উদ্ধার হইতেছে। যখন চুরিগুলো হইলো তখন তোমরা কোথায় ছিলে আসলে? এভাবে যে পরিমাণ শিক্ষার্থী থাকবে তাদের প্রতিদিনের ব্যবহার্য বর্জ্য কত টন হতে পারে, সেটা হিউজ। হ্যাঁ, সেটা হিউজ। তার মানে আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমার নিজস্ব
আমার নিজের একটা রিসার্চ পেপার আছে, ইউরোপিয়ান জার্নালে পাবলিশ হয়েছে ইতিমধ্যে। সেই পেপারটায় আমি দেখিয়েছিলাম যে হচ্ছে যে ব্যবহার্য গৃহস্থলী ব্যবহার্য দ্রব্যাদি থেকে কি পরিমাণ পরিবেশ দূষণ হয়, এবং আমি পুরো তথ্যটা না দেই, এবং সেই পরিবেশ দূষণের মাত্রাটা ব্যাপক। আমার নিজস্ব একটা পাবলিকেশন আছে, সেই জায়গা থেকে আমি বললাম, রিসার্চ পেপার থেকে বললাম যে গৃহস্থলী ব্যবহার্য সামগ্রী থেকে, গৃহস্থলী বর্জ্য থেকে যে পরিমাণ পরিবেশ দূষণ হয় সেটা হিউজ, সেটা একদম কম না, আসলে সেটা ব্যাপক। যাই হোক, পরবর্তী খবরগুলোতে চলে যাই। অ্যাম্বুলেন্স আটক নবজাতকের। দেখেন আমাদের দেশের সিন্ডিকেটটা আসলে আমরা কোন জায়গায় নিয়ে গেছি, কতটা ভয়ঙ্কর জায়গায় আমাদের দেশের সিন্ডিকেটটাকে আমরা নিয়ে গেছি, সেটা আমি যদি একটা খবর দেই সেটা হচ্ছে দেখতে পাবেন। খুবই হতাশাজনক খবর, যেটা হচ্ছে অ্যাম্বুলেন্স আটক নবজাতকের মৃত্যু। নবজাতকের সহ এই অ্যাম্বুলেন্সটি আটক রাখা হয় বৃহস্পতিবার রাতে শরীয়তপুর শহরের চৌরঙ্গি এলাকায়। এইখানে যেটা বলা হয়েছে শরীয়তপুরের ঘটনা, শরীয়তপুরের মানুষগুলোর ব্যাপারে যারা আছেন বা আপনারা যদি শরীয়তপুরের কেউ থাকেন তারা ব্যাপারটাকে আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন। ব্যাপার যেটা হয়েছে দেখেন, সেটা বলা হয়েছে একজন নবজাতক তার মা সহ ঢাকায় নিতে হবে। নবজাতকের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, খুব ইমার্জেন্সিভাবে তাদেরকে ঢাকায় নিতে হবে। বাট এমত অবস্থায় যে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেই অ্যাম্বুলেন্সটা ছিল ঢাকার অ্যাম্বুলেন্স বা অন্য এলাকার অ্যাম্বুলেন্স, মোট কথা শরীয়তপুরের লোকাল কোনো অ্যাম্বুলেন্স না। এমত অবস্থায় ওইখানকার লোকাল যারা ছিল তারা অ্যাম্বুলেন্সকে আটকে রেখেছে, কারণ তাদের বক্তব্য হচ্ছে ভাই এইখান থেকে অ্যাম্বুলেন্স যাইতে হইলে আমাদের অ্যাম্বুলেন্সে করে রোগী নিতে হবে, বাইরের অ্যাম্বুলেন্স এখানে আসতে পারবে না। ঠিক আছে, এই যে বাইরের থেকে অ্যাম্বুলেন্স নিয়ে রোগীটাকে ঢাকায় নেওয়া গেল না বা ঢাকায় নেওয়া যাবে না, এই জন্য অ্যাম্বুলেন্সকে আটকে রাখা হইল, এবং আটকে রাখার ফলে যেটা হইল একটা প্রাণ চলে গেল। অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের কাছে মূলত হয়তো একটা ব্যবসা ছিল, তাদের কাছে হয়তো কিছু ভাড়ার টাকার ব্যাপার স্যাপার ছিল, হয়তো কিছুটা বেশি ভাড়ার ব্যাপার ছিল, হয়তো 2-1 হাজার টাকা ভাড়ারই ব্যাপার ছিল, কিন্তু দিন শেষে একটা নবজাতকের মৃত্যু হয়ে গেল। আমরা কতটা নির্মম হয়ে যাচ্ছি, আমরা কতটা নিষ্ঠুর হয়ে যাচ্ছি। ফিলিস্তিনে যদি অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেয়া না হয়, ফিলিস্তিনে যদি নিহত যে বাচ্চাদেরকে আমরা মেরে ফেলা হচ্ছে, ফিলিস্তিনে যদি ইসরায়েল যে আক্রমণ করে, এইখানে সেই আক্রমণটা কি তার থেকে কোনো অংশে কম কিনা, এইটাও একটা প্রশ্ন। যাই হোক, ব্যাপারগুলো আপনাদের কাছেই থাকুক। যাই তৃতীয় পেজের দিকে যাই। কিছু নির্মম কথাবার্তা দিয়ে শুরু করতে হলো আজকের আয়োজন। এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমার নিজের পক্ষে তো আসলে কিছু বলার সুযোগ থাকে না, মূলত হচ্ছে পত্র পত্রিকা বা বিশেষ করে পত্রিকার পাতায় যে খবরগুলো থাকে সেগুলো নিয়ে আসলে আমাদের কথাবার্তা বলতে হয়। এইরকম মাদারীপুরে হয় বড় সিন্ডিকেট চলে। এক্স্যাক্টলি সাম্প্রতিক সময় ব্যাংকের জিকে এ ধরনের প্রশ্ন প্যাটার্ন হচ্ছে, তার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া যায় স্যার। দেখেন এই প্রশ্নটা কার কার মনে আসতেছে। জিসান যে প্রশ্নটা করেছেন, সুন্দর একটা কথা বলেছেন। আচ্ছা, জিসান যে প্রশ্নটা করেছেন, জিসান ইরফান খান, এই প্রশ্নটা কার কার মাথায় আসতেছে যে সাম্প্রতিক সময়ে প্রশ্নের যে ভেরিয়েশন আমরা দেখতে পাই, সেটা শুধুমাত্র জিকে না, বিভিন্ন সাবজেক্টের যে প্রশ্নের ভেরিয়েশন আমরা দেখতে পাই, সেই জায়গা থেকে এই পরিবর্তিত পরিস্থিতিতে পরীক্ষার প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া যায়, এই ধরনের প্রশ্নগুলো কার কার মাথায় আসতেছে সেটা আমি একটু আগে জানতে চাই, তারপরে আমি প্রশ্ন উত্তরটা দেব। খুবই খুবই সময় ঘনিষ্ঠ প্রশ্ন। এই সময় এসে এই ধরনের প্রশ্ন আসলেই করা উচিত, বা প্রশ্নটা মাথায় আসা খুব স্বাভাবিক, যে যেহেতু প্রশ্নের প্যাটার্ন ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হইতেছে, যেহেতু এক একজন এক এক রকমভাবে প্রশ্ন করতেছে, এক একজন এক একভাবে প্রশ্ন করতেছে, দেন হোয়াট শুড অ্যাজ এ ক্যান্ডিডেট হোয়াট শুড উই ডু, আমাদের আসলে কি করা উচিত, আমাদের আসলে কিভাবে চিন্তা করা উচিত। মৃত ব্যবসায়ী অস্তিত্বহীন প্রতিষ্ঠান পেল এলপিজি। বিপিসির অনিয়মের কথা বলা হচ্ছে। এই যে লুট হওয়া কিছু পাথর যৌথ বাহিনীর অভিযানে উদ্ধারের পর করা হয়েছে প্রতিস্থাপন, এমন খবরে সাদা পাথর আবার আসতে শুরু করেছে পর্যটকেরা। মানে ভাই পর্যটকেরা পাথর তো চলে আসছে ভাই, কিন্তু কত পার্সেন্ট পাথর আসছে? 2%। বাদবাকি ভোলাগঞ্জের কিন্তু 98% পাথর চলে গেছে বড় বড় খাদকদের পেটে, যারা খেয়ে ফেলেছে পাথর, যারা খেয়ে ফেলেছে জীববৈচিত্র্য। আচ্ছা,
এই পেজে আসলে আর তেমন কোনো খবর নাই, চলে যাব পরবর্তী পেজে। কি আশা করা যায় এই জাতির কাছ থেকে? এখানে একটা ব্যাপার হচ্ছে কি জানেন, একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে জাতি বা জাতীয়তাবোধ, জাতীয়তাবাদ এটা এমন একটা জিনিস, এইখানে আগে দিতে হয়, আগে দিতে হয় এবং এরপরে সেইটা ভোগ করতে হয়। এবং এটা সাধারণত যে জেনারেশন স্যাক্রিফাইস করে ওই জেনারেশন এটা ভোগ করতে পারে না। সাধারণত এইটা হয়। আমি উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। একটু আপনারা এইভাবে চিন্তা করেন কি না আসলে। সেটা হচ্ছে ব্রিটিশ শাসনামলে যারা এই বঙ্গের এই ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করে গেছেন, তারা কি আসলে স্বাধীনতাটা উপভোগ করতে পেরেছেন? উত্তরটা হচ্ছে না। স্বাধীনতাটা উপভোগ করেছি আমরা। ৭১ সালে বাংলাদেশের মুক্তির সংগ্রামে যে মানুষগুলো শহীদ হয়েছেন, যে মানুষগুলো ত্যাগ স্বীকার করেছেন, যে মানুষগুলো হচ্ছে সম্ভ্রম হারিয়েছেন, যে নারীরা, যে মানুষগুলো যুদ্ধ করেছেন, তারা কি পারতপক্ষে আসলে সুবিধা ভোগ করতে পেরেছেন? তারা কি সেই সম্মানটা, তারা কি সেই সুবিধাগুলো পেয়েছেন কিনা? উত্তরটা হচ্ছে না, তারা পায় নাই। পেয়েছে কারা? তারা পরবর্তী প্রজন্ম পেয়েছে। এখন তার স্ত্রী সন্তানরা পাচ্ছে, তার নাতিরা পর্যন্ত পাচ্ছে। মুক্তিযোদ্ধারা কিন্তু খুব বেশি তারা পায় না। এখন ভাই মনে হইতে পারে ভাই এখন তো অনেক কিছু দিচ্ছি। ভাই যুদ্ধ হয়েছে আরো 50 বছর আগে, 54 বছর আগে, তখন তাদের বয়স ছিল মনে করেন 10-15 বছর মিনিমাম, তাহলে এখন তাদের বয়স হইতে পারে প্রায় 70-এর কাছাকাছি। 70 বছর বয়সে একটা মানুষকে আপনার যাই কিছু দেন, খুব একটা ভ্যালু অ্যাড করে না তার জীবনে আসলে। এখন হয়তো বা আপনি একজন মুক্তিযোদ্ধাকে অনেক কিছু দিতে চাচ্ছেন, কিন্তু খুব একটা বেশি ভ্যালু অ্যাড করে না। কিন্তু আমরা কিন্তু উপভোগ করছি। উদাহরণস্বরূপ আরেকটা জিনিস আপনাকে দেখাই। এখন আমাদের দেশে একজন নবজাতকের যখন জন্ম হয়, তার মাথাপিছু ঋণের পরিমাণ কত? 94,000 টাকা। এইটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন যে আমাদের মাথাপিছু ঋণ কত? মাথাপিছু ঋণ হচ্ছে 94,000 টাকা মাথাপিছু ঋণ। পার ক্যাপিটাল ডেথ এটাকে বলা হয়, পার ক্যাপিটাল ডেথ, মাথাপিছু ঋণ। মানে একটা বাচ্চার জন্ম হওয়ার সাথে সাথে তার উপরে 94,000 টাকার ঋণ চাপে আমাদের দেশে বর্তমানে। তাহলে এই ঋণটা কে নিছে ভাই? এই ঋণটাকে ওই লোকটা নিছে না? এই লোকটা তো, ওই বাচ্চা তো মাত্র জন্মাইছে ভাই, ও কিভাবে লোন নিল? কিন্তু লোনটা কে নিছে? লোনটা আপনি, আমি বা আমার পূর্বপুরুষরা নিয়েছে, বা আমরা এখন নিচ্ছি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে আমরা পদ্মা সেতু বানাইতেছি, মেট্রো রেল বানাইতেছি, টানেল বানাইতেছি, আমরা উপগ্রহ বানাইতেছি, আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাইতেছি, আমরা গভীর সমুদ্র বন্দর বানাইতেছি, আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্র বানাইতেছি। এই যে আমরা ব্যাপক ম্যাসিভ এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে পাতাল রেলওয়ে পর্যন্ত আমরা বানাইলাম। এই যে বানানোর পিছনে যে মিলিয়ন মিলিয়ন ডলারের, বিলিয়ন ডলারের যে ঋণটা আসতেছে, যেখানে আমার জিডিপির প্রায় 36% ঋণ আছে, এই ঋণের বোঝাটা কিন্তু আমাদের ইমিডিয়েট পরবর্তী জেনারেশনের মাথার উপরে আসবে। এবং আপনার আমার বাৎসরিক যে বাজেট, সরকারের বাজেটের বড় একটা অংশ শুধুমাত্র ঋণ পরিশোধ করতেই খরচ করতে হচ্ছে বর্তমান সময়ে। ব্যাপারটা হচ্ছে ঋণ ভাই, আপনি আমি বা আমাদের মতো মানুষের ঋণের চাপে আমরা পিষ্ট হয়ে যাচ্ছি। একটা বাচ্চা 94,000 টাকা লোন করতেছে, বাট নিশ্চিত রূপে আপনার বা আমার নাতি নাতনি বা তার পরবর্তী জেনারেশন যখন আমার বয়সে বা আপনার বয়সে আসবে, তখন স্বাভাবিকভাবে সে বাংলাদেশকে কিভাবে দেখবে? সে দেখবে বাংলাদেশে মেট্রো রেল আছে, সে দেখবে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সে দেখবে বাংলাদেশে একটা ত্রিমাত্রিক সেনাবাহিনী আছে, সে দেখবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভালো, বাংলাদেশ 6G যুগে চলে গেছে। তার কিন্তু ঋণগুলো শোধ করতে হবে না। দ্যাট মিনস উই আর কন্ট্রিবিউটিং ফর আওয়ার কান্ট্রি, বাট উই আর নট গেটিং এনিথিং ইন কম্পেয়ার্ড উইথ দ্য স্যাক্রিফাইস। আমরা স্যাক্রিফাইস করতেছি দেশের জন্য, আমরা এই ঋণটা নিচ্ছি, বাট আমরা কিন্তু ওই অনুযায়ী রিটার্ন পাইতেছি না। তার মানে হচ্ছে, ওই যে প্রশ্নটা করলেন না যে জাতির কাছে কি আশা করা যায়, জাতির কাছে কিছু আশা করা যায় না, জাতিকে আগে দিতে হয়। আপনি যখন জাতিকে কিছু দিবেন, তার বিপরীতে জাতি আপনার পরবর্তী প্রজন্মকে ফেরত দিবে।
আপনাকে না। আপনি এখন যা ভোগ করছেন সেইটা আপনার পূর্ব প্রজন্মের কর্মফল। আপনি এখন যেটা করছেন আপনার পরবর্তী জেনারেশন আপনার কর্মফল ভোগ করবে। টপিকের বাইরে চলে গেলাম কিনা, আসেন যে তথ্যটা দিলাম এটা একটু লিখে ফেলেন। সেটা হচ্ছে বাংলাদেশের মাথাপিছু ঋণ 94,000 টাকা। একটু লিখে ফেলেন, কি বললাম? বাংলাদেশের মাথাপিছু ঋণ 94,000 টাকা। সড়ক দুর্ঘটনার কথা বলা হয়েছে। 4 ধরনের অপরাধ বেশি। চ্যালেঞ্জ মব নিয়ন্ত্রণ। মব নিয়ন্ত্রণ করে আসলেই চ্যালেঞ্জ। স্যার সবাই মিলে চলন বিলটা বাঁচানোর চেষ্টা করা যায় না? চেষ্টা তো করা যাইতেই পারে, কিন্তু আমরা যে বললাম প্রচণ্ড লোভী আসলে আমরা জাতিগতভাবে প্রচণ্ড লোভী। চীন ভারত ড্যাম যুদ্ধে বাংলাদেশকে নীরবেই থেকে যাবে। নতুন ড্যাম যুদ্ধ হচ্ছে, নতুন আলোচনা হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় আসে। সেটা হচ্ছে ওই যে তিস্তা চুক্তি নিয়ে ব্যাপারে বলা হয়েছে, তিস্তা ড্যামের ব্যাপারে বলা হয়েছে। সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু ফাইনালাইজ হয় নাই, তো এই জন্য এখানে আর কিছু বললাম না। চলে যাই পরবর্তী পেজটাতে। থ্যাঙ্কস। আচ্ছা, চলন বিল আমার বাড়ির পাশে। কী অবস্থা চলন বিলের, এখানে একটু বলেন। চলন বিল সম্পর্কে আপনি আরও ভালো তথ্য দিতে পারবেন। রাজবাড়ির দৌলদিয়া ঘাট পদ্মার তীব্র স্রোতে 2টি ঘাট বন্ধ, একটি দিয়ে পারাপার। প্রতি বছরই ভাঙন হয়, ভাঙন নিয়ে কথাবার্তা হচ্ছে, বাট খুব একটা তো কাজে আসতেছে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আতঙ্কে অটোরিকশা চালকেরা। কেরানীগঞ্জে 1.5 মাসে 5 খুন। গভীর রাতেও ভোরের দিকে দুর্বৃত্তরা যাত্রী বেশি রিকশায় উঠে ছিনতাইয়ের চেষ্টা করে, কেউ বাধা দিলে উপর্যুপরি আঘাত করা হয়। 1 জুন একটি ঝোপ থেকে সিদ্দিক মোল্লা নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে। সর্বশেষ 13ই আগস্ট কালিন্দী হাজিবাড়ি সড়কে ছিনতাইয়ের চেষ্টাকে প্রতিহত করতে গিয়ে রুবেল হোসেন নিহত হন। এই ছিল মোটামুটি এখানকার খবর। হ্যাঁ, মাথাপিছু ঋণ 94,000 টাকা। আচ্ছা, এছাড়া আর কি খবর আছে? দেখি রাজধানীর কি কি খবর আছে। হর্নবাজি স্টেশন থেকে চলতে শুরু করেছে ট্রেন, কিন্তু পথচারীদের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। অনেকে রেল লাইন ধরেই চলাফেরা করছেন। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা, এইটা নিয়ে বলা হয়েছে। এখানে একটা প্রশ্ন করি, সেটা বলেন তো। মনে করেন বাস অ্যাক্সিডেন্ট হইল, রোড অ্যাক্সিডেন্ট হইল, সেখানে একটা মামলা হয়, এবং সেখানে মামলা হয় এবং অনেক সময় সেখানে চালকের অনেক রকম বিচারও হয়, ঠিক আছে, অনেক সময়। বাট ট্রেনে কাটা পড়লে কখনো মামলা হয় না। প্রশ্নটা হচ্ছে কেন? ট্রেন লাইনে কাটা পড়লে কখনো মামলা হয় না এবং কখনো বিচারও হয় না। প্রশ্নটা হচ্ছে কেন মামলা হয় না বা কেন বিচার হয় না? এবং বাসে বা রোডে যদি অ্যাক্সিডেন্ট হয় বা জলপথে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, সেখানে কিন্তু মামলা হয় এবং অনেক বিচার হয় এবং সেই জায়গা থেকে অনেক রকম জরিমানাও হয়। কিন্তু ট্রেনের ক্ষেত্রে এই নিয়মটা আসলে চলে না বা এটা আসলে নাই। প্রশ্নটা হচ্ছে কেন? এবং ট্রেন লাইনে দুর্ঘটনা মানে কিন্তু মোটামুটি নিশ্চিত মৃত্যু, কিন্তু এই নিশ্চিত মৃত্যু হওয়া সত্ত্বেও কেন ট্রেন কর্তৃপক্ষ বা ট্রেনের বিপক্ষে কেন কোনো মামলা হয় না, বা ট্রেন চালকের বিরুদ্ধে কেন কোনো মামলা হয় না, কোনো বিচার কেন হয় না? এই জিনিসটা আপনাদের মাথায় কি আসলো কিনা কখনো? এটা একটু আমাকে জানান কাইন্ডলি। এটি শুনতে চাই আপনাদের কাছ থেকে সেই প্রশ্নটা, যে আসলে কেন কোনো রকম মামলা বা কোনো রকম বিচার হয় না। দেখি কি উত্তর দেন আপনারা, একটু শুনি। এআই সাংবাদিকতার কাজে সহায়তা হবে, প্রশিক্ষণ সভায় বলা হয়েছে। এছাড়া পেজের বাদবাকি সব কিছুই আসলে মূলত আপনার কি বলে অ্যাড। দেখেন এখানে কত সুন্দর খবর। ট্রেন আসতেছে, এই ট্রেনের সামনে এই ট্রেন লাইন, এই ভদ্রলোক আবার কানে মনে করেন আঙুল দিয়ে তারপরে যাচ্ছে, কিন্তু তারপরও ট্রেন লাইন থেকে সরা যাবে না আর কি। মোটামুটি একটা পুলসিরতের মতো ব্যাপার। আবার এই মানুষগুলোই যখন আবার হচ্ছে ট্রেন লাইনে কাটা পড়ে, আচ্ছা, ট্রেনের ক্ষেত্রে নিজের সচেতনতাকে দায়ী করা হয় না, এমনটা না। তার মানে ব্যাপারটা এরকম। এটা একটা সুন্দর ইতিহাস আছে, যে ট্রেন লাইনে কাটা পড়লে কেন বিচার হয় না
বা কেন কোনো রকম হচ্ছে মামলা হয় না, এটার পিছনে একটা বিখ্যাত আইন আছে, ঠিক আছে, একটা আইন আছে এবং একটা ঘটনা আছে, এটার জন্য একটা নির্মম ইতিহাস আছে। দেখি আপনারা কেউ জানেন কিনা। তামান্না উত্তর দিয়েছেন, বাদ বাকিরা কই? উত্তরগুলো দিতে হবে না, কথা বলতে হবে না, আওয়াজ দিতে হবে বস, আওয়াজ দিতে হবে। আচ্ছা যাই পরবর্তী পেজে যাই, দেখবো পরবর্তী পেজে কি কি আছে। কাগজের লেখা রাজনৈতিক দলগুলো কতটা মানবে? মানে না খুব একটা। আচ্ছা, চালক তো কিছু করার থাকে না স্যার, কিন্তু কিছু করতে গেলে ট্রেনে থাকা হাজার যাত্রীর জীবন রিস্কে থাকে। কারণ গাড়ি ট্রেন থামাই দেওয়া যেতে পারে, ট্রেন দুর্ঘটনায় ট্রেন চালকের দোষ থাকে না। কেন মানে ট্রেন থামাই দিতে পারে না? ট্রেন থামাই দেওয়া তো খুব কঠিন কিছু না, মানে ট্রেন থামাই দেওয়া যাইতে পারতো তো, বা পারে তো অনেক ক্ষেত্রে। খুনিদের ভিডিও তো দেখা যাচ্ছে, তবুও ধরছে না, কারণ এইটাই নিয়ম। কারণ ট্রেন থামানোর জন্য অনেকখানি আগে থেকে সিগন্যাল দরকার হয়, তাহলে ট্রেনে থাকা অসংখ্য মানুষের মৃত্যু হবে এবং একজনের জন্য অনেকের জীবন তো নষ্ট করা যায় না। না, উত্তরটা আসলে এরকমটা না, উত্তরটা এরকমটা না। আমি আগে আপনাকে বলি, আমি আপনাকে আসলে মূল কাহিনীটা বলি। সেটা হচ্ছে আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনার প্রশ্নের উত্তরটা আগে দেন, তারপরে আমি আসলে উত্তরটা দিতে থাকেন, এই ভিতরে আমি ঘটনাটা বলি। বাংলাদেশে ট্রেন লাইন কত ধরনের? বাংলাদেশে কত ধরনের ট্রেন লাইন পাওয়া যায়? বাংলাদেশে কত ধরনের ট্রেন লাইন পাওয়া যায় একটু কমেন্টস করে জানান। আচ্ছা, যেটা বলা হয়েছে, এই বাংলায়, এই ভারতীয় উপমহাদেশে ট্রেন ব্যবস্থাটা আসলে কেন বানানো হয়েছিল, তার আগের প্রশ্নটা হচ্ছে কারা বানিয়েছিল ট্রেন। আচ্ছা, এখানে নূর আলম লিখেছেন কি, এর জন্য রাস্তা নির্ধারিত কিন্তু মানুষ গায়ে পড়ে দুর্ঘটনার সম্মুখীন। না, ব্যাপারটা এরকম না, একটু বলছি, একটু ঘটনাটা শোনেন, দেখবেন এটা নির্মম একটা ইতিহাস বলি। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে এই উপমহাদেশে ট্রেনের প্রচলনটা মূলত হচ্ছে ইংরেজরা করে। স্টিম ইঞ্জিন যখন চালু হয়, স্টিম ইঞ্জিন থেকেই মূলত হচ্ছে ট্রেন লাইন এসেছে এবং সেই স্টিম ইঞ্জিনের পর থেকে, চাকা আবিষ্কারের পর থেকে মূলত ট্রেন লাইনের ব্যবস্থা করা হয়। না, দুই ধরনের না, শুভ অনেকেই দুই ধরনের লিখেছেন। সাইয়েদ আফসানা লিখেছেন, দেখতে পাচ্ছি আজহার তামান লিখেছেন, তারপরে ভট্টাচার্য লিখেছেন, প্রশান্ত কুমার সাহা দেখতে পাচ্ছি, শুভকান্তি বলছেন দুই ধরনের। না, সবাই 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 একসাথে ভুল উত্তর দিলেন কিভাবে? আমি অবাক হইলাম একটু আপনাদের উত্তরগুলো দেখে একটু অবাক। আচ্ছা, সাদিত লিখেছেন তিন ধরনের, এক্স্যাক্টলি সাদিত, আপনি সঠিক উত্তর দিয়েছেন। বাংলাদেশে তিন ধরনের ট্রেন লাইন পাওয়া যায়, একটা হচ্ছে ব্রড গেজ, একটা মিটার গেজ, আর একটা হচ্ছে ডুয়েল গেজ। কি বললাম? বাংলাদেশে তিন ধরনের ট্রেন লাইন আছে, একটা ব্রড গেজ, একটা মিটার গেজ, আর একটা হচ্ছে ডুয়েল গেজ। বাংলাদেশে তিন ধরনের ট্রেন লাইন আছে। যারা যারা দুই ধরনের লিখেছেন তারা আরেকবার উত্তরটা লেখেন যে তিন ধরনের ট্রেন লাইন বাংলাদেশের। আবার বলি নামটা, একটা হচ্ছে ব্রড গেজ, একটা মিটার গেজ, আর একটা হচ্ছে ডুয়েল গেজ। আচ্ছা, যেটা বলছিলাম, তো ব্যাপার যেটা হয়েছে, এই ভারতীয় উপমহাদেশ থেকে ব্যাপক ধন ভাণ্ডার লুট করে নিয়ে যাওয়ার জন্য একটা স্মুথ যোগাযোগ ব্যবস্থার এবং দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তা ছিল ব্রিটিশদের, এবং সেই যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনীয়তার জায়গা থেকেই তারা ট্রেন লাইন বানায় বা ট্রেনের ব্যবস্থা করে। এবং ট্রেনটা ছিল মূলত সম্পদ লুট করে নিয়ে যাওয়ার জন্য এক দেশ থেকে অন্য দেশে, মানে সারা পৃথিবীব্যাপী এই ট্রেন লাইনের ব্যাপক বিস্তৃতি হয়েছে ইংল্যান্ড তথা ইংরেজদের বদৌলতে, এবং তারা সারা পৃথিবীব্যাপী এই ট্রেন লাইন প্রচলনটা শুধুমাত্র এবং শুধুমাত্র সম্পদ লুট করে নিয়ে যাওয়ার জন্যই ব্যবহার করেছে। এবং এদের সুবিধা যেটা ছিল, এই ট্রেন লাইনের ভিতরে খুব দ্রুতগতিতে, কম সময়ে, কম সিকিউরিটিতে অনেক বেশি মালামাল নিয়ে যাওয়া যাইত। আপনি গাড়িতে, তখন তার এত ট্রাক ছিল না, তার মানে আপনি গাড়িতে করে নিলে এত দ্রুত গতিতে আপনি নিতে পারতেন না এবং এত বেশি নিতে পারতেন না। এই জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল সম্পদ লুট করে নিয়ে যাওয়ার জন্য। এখন এই যে সম্পদ লুট করে নিয়ে যাচ্ছেন, এটা ছিল মূলত রাষ্ট্রীয় সম্পদ, এবং সেই রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় মদদে ইংরেজরা যখন লুট করে নিয়ে যাইতো,
তখন সেইটাকে আটকানোর জন্য বিভিন্ন স্থানীয় লোকজন বা বিভিন্ন সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে শুরু করে স্থানীয় নেতারা বা স্থানীয় মানুষজন সেটাকে বাধা দিত এবং এই জন্য ব্রিটিশ সরকার ট্রেন লাইনের উপরে স্থায়ীভাবে 144 ধারা জারি করেছিল এবং এখন পর্যন্ত গত 250-300 বছর পর্যন্ত ট্রেন লাইনের উপরে এখনও সেই 144 ধারা জারি আছে। এর ফলে বলা হয় যে ট্রেন লাইনের উপর দিয়ে যখন ট্রেন চলবে সমসাময়িক সময়ে ওই জায়গায় 144 ধারা বা কারফিউ জারি থাকে এবং যখন কারফিউ জারি থাকে তখন ওই কারফিউর সময় যদি কেউ নিহত হন বা কেউ কোনো রকম ক্ষতিগ্রস্ত হন সেই দায়ভারটা ওই ব্যক্তির উপরে পর্যায়, বরঞ্চ ট্রেন কর্তৃপক্ষ চাইলে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দিতে পারে এবং যেহেতু ট্রেন লাইনের উপরে সব সময় 144 ধারা বা কারফিউ জারি থাকে এই জন্য ট্রেনে কাটা পড়ে কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় বা কোনো ব্যক্তির যদি অঙ্গহানি হয় তার জন্য কখনোই ট্রেন কর্তৃপক্ষকে দায়ী করা হয় না, কারণ ট্রেন লাইনের উপর 144 ধারা জারি থাকে। বরঞ্চ ট্রেন কর্তৃপক্ষ যদি চায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারে। একটু নির্মম মনে হইতে পারে, বাট রিয়েল সিনারি হচ্ছে এইটাই। কেমন লাগলো ঘটনাটা একটু আমাকে জানাবেন। হ্যাঁ, শুভ বলেছেন, শুভ্র কান্তি রয়েছে, আমি ব্রডগেজ ভুলে গেছি। হ্যাঁ, এটা খুব মানে এই প্রশ্নগুলো খুব ট্রিকি প্রশ্ন। হ্যাঁ, মানে মনে হয় আচ্ছা না, এটা তো এরকমই হওয়ার কথা, কিন্তু এমনটা না আসলে। হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছেন। এখন বাংলাদেশে 3 ধরনের ট্রেন লাইন আছে, একটা হচ্ছে ব্রড গেজ, একটা মিটার গেজ, একটা ডুয়েল গেজ। ট্রেনের ঘটনাটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানান তো, একটু শুনি আপনাদের কাছ থেকে। কুপির আলোয় জমজমাট শতবর্ষী মিরমিতিঙ্গার হাট, মৌলভীবাজারে বলা হয়েছে পেঁয়াজের হাট, যৌথ বাহিনীর তল্লাশি, নিখোঁজের 5 দিন পর গলা কাটা লাশ উদ্ধার। অর্থ বাণিজ্যের পেজে যাব। আচ্ছা, ধন্যবাদ তামান্না, আপনাকেও। জিসান লিখেছে নতুন কিছু জানতে পারলাম। ওই যে আমি কিন্তু শুরুতে একটা কথা বলি, আপনি যেটা বলেছেন যে নিঃসন্দেহে আপনি আমার লাইভে যুক্ত থাকলে কিছু নতুন তথ্যবোধ পাবেন। আমি সবসময় চেষ্টা করি আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করতেছেন ভাই, কিছু তো নতুন জিনিস আপনাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, বড় হচ্ছে ই বাইকের বাজার, ঋণ 700 কোটি টাকা ফেরত সামান্য। এইটাকে আধুনিক কৃতদাস বলা হয়। ঠিক আছে, আধুনিক কৃতদাস প্রথা বলা হয়। এটা নিয়ে ব্যাপক, এটা নিয়ে খুব নির্মম একটা চিত্র আছে। ঠিক আছে, এই পোশাক খাতের ব্যাপারগুলো নিয়ে খুব নির্মম একটা চিত্র আছে। একটু সময় লাগবে আলোচনা করতে, বাট আপনারা আসলে জানতে চান কিনা। খুবই নির্মম, মানে শুনলে আপনার কাছে মনে হবে যে সিরিয়াসলি এতটা নির্মম হচ্ছে আমাদের দেশে, আমরা জানি না আসলে। খুবই নির্মম। ঠিক আছে, আপনার কাছে মনে হবে যে মধ্যযুগে যেভাবে শাসন করা হতো, যেভাবে শোষণ করা হতো, তার থেকেও নির্মম ভাই। এর বাইরে বলা হয়েছে 12 দিনে প্রবাসী আয় $1 বিলিয়ন ছাড়ালো, 10 থেকে 12 বছরের মধ্যে নগদ অর্থবিহীন বাংলাদেশ সম্ভব বলা হচ্ছে, বাট আমরা আসলে কতটুকু আগ্রহী সেটা নিয়ে কথাবার্তা। আপনাদের কথা মাতিকুর রহমান বলেছেন, অভিজিৎ ভট্টাচার্য বলেছেন এক্সপ্লেন করবেন। হ্যাঁ, নিশ্চয়ই। দেখি আপনারা বাকিরা শুনতে চান কিনা, মানে 2-1 জন বললে তো কঠিন হয়ে যাবে, কারণ একটু বোরিং আলোচনা তো। অনেকে আবার আসেন যে যারা শুধুমাত্র পেপার নিয়ে আলোচনা করতে চান। মাঝে মাঝে আপনাদের অনুরোধে আমার হয়তো বা পেপারের একটু বাইরে গিয়ে কথা বলতে হয়, স্টোরি বিহাইন্ড দ্য স্টোরি বলতে হয়, সেটা নিয়ে আসলে একটা ব্যাপার আছে। আচ্ছা, আন্তর্জাতিক একটু আসি। আচ্ছা, অনেকে লিখতে জানতে চাই। আচ্ছা দেখেন, আপনার একটা জিনিস দেখাই, তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন। ঠিক আছে, একটু যদি নর্মাল একটা জিনিস দেখেন, যে বাংলাদেশ পোশাক খাতে এত বেশি আগানো কেন জানেন, এইটা নিয়ে যদি একটু দেখেন, সেটা হচ্ছে দেখেন শোষণটা কিভাবে হয়। মনে করেন এইখানে এক ভদ্রলোক আছেন, এই ভদ্রলোক আছেন এবং উনি হচ্ছে গার্মেন্টসের ওনার, গার্মেন্টসের মালিক। ঠিক আছে, এইখানে যে একটা পক্ষ আছে, এইটা হচ্ছে ওনার গার্মেন্টস ফ্যাক্টরি। এইখানে আছে হচ্ছে ওয়ার্কার। ঠিক আছে, এরা হচ্ছে ওয়ার্কার। এইখানে একটা কর্তৃপক্ষ আছে যে হচ্ছে ব্যাংক। ঠিক আছে, মূলত দেখেন কাহিনীটা কত সুন্দর ঘটে পুরো জায়গাতে আসলে।
এই ভদ্রলোক এই ফ্যাক্টরিটা এস্টাবলিশ করে আমাদের দেশে বর্তমান রিয়েল সিনারিটা দেখায়, গার্মেন্টসের সিনারিটা কীভাবে শোষণটা হয় একটু খেয়াল করেন। ফ্যাক্টরিটা সে দিছে অল্প কিছু টাকা খরচ করে, খুবই অল্প, এবং টোটাল ফ্যাক্টরির যে ক্যাপিটাল, সে ক্যাপিটালের কত পার্সেন্ট দেয় একটু আইডিয়া করেন তো দেখি, কত পার্সেন্ট সে দেয় একটু আইডিয়া করেন তো। একটা ফ্যাক্টরি দিতে যে পরিমাণ খরচ হয়, বেটার প্রোডাকশন করতে যে পরিমাণ খরচ হয়, গার্মেন্টস কর্তৃপক্ষ সেটা কত পার্সেন্ট দেয় একটু আইডিয়া করেন তো। খুবই অল্প দেয়, একটু শুনি আপনাদের কাছে কত পার্সেন্ট তারা দেয়, বাকিটা ব্যাংক দেয়। ঠিক আছে, তো এর আগে ওই চিত্রটা নিয়ে আপনি একটু কমেন্টস করেন কত পার্সেন্ট দেয়। তার আগে একটা দিয়ে দেখাই, বর্তমানে গার্মেন্টস ওয়ার্কারের ন্যূনতম বেতন হচ্ছে 12,500 টাকা বর্তমানে। না, গার্মেন্টসের ওনাররা এরকমই হয়, মানে চেহারা যেমন লাগছে না মোটামুটি চিত্রটা এরকমটাই। হ্যাঁ মানে দেখা ওনারা আবার ই আছে, দাঁড়ান এই যে এবার ঠিক আছে। ঠিক আছে এবার ওকে। আচ্ছা, ওনারকে দেখি মনে হচ্ছে উনি ওনার হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ ঠিক আছে, দেখেন এখানে যে আবার যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে 12,500 টাকা দেয় না, এই 12,500 টাকার দেওয়ার পিছনে নর্মালি মানে ইন প্র্যাকটিক্যাল রেশিওতে বলা হয় যে অন্ততপক্ষে প্রতি 12 টাকা ইনকামে 1 টাকা ওনার পায়। কি বললাম? প্রতি 12 টাকা ইনকামের 1 টাকা ওনার পায়। আচ্ছা, এই যে আপনারা বলছেন না 25% বা 20%, উত্তরটা হয় নাই ভাই, উত্তরটা হয় নাই। হাই ক্লাস রেকর্ডেড পাবেন। আমি বলি, শুনতে অবাক লাগতে পারে, হাইয়েস্ট 5%, হাইয়েস্ট 5%, বাদ বাকি পুরো টাকাটা ব্যাংকের। হাইয়েস্ট 5%, কি অবাক লাগতেছে শুনতে? ব্যাপারটা হচ্ছে ভাই, আপনি মনে করেন 1 কোটি টাকার একটা অর্ডার পাইছেন, অর্ডারটা কোথায় দিবেন? আপনি 1 কোটি টাকার কাপড় বানাবেন, 1 কোটি টাকার কাপড় বানাই মানে গার্মেন্টস সামগ্রী এক্সপোর্ট করবেন ইউএসএতে। এই 1 কোটি টাকা ইউএসএতে এক্সপোর্ট করার জন্য আপনি একটা অর্ডার পাইছেন, সেভ একটা অর্ডার, একটা কাগজ পাইছেন। ঠিক আছে, ইউএসএর একটা কোম্পানি বলছে যে ভাই আমার 1 কোটি টাকার কাপড় পাঠাও, এই কাপড়গুলো এই গার্মেন্টস এই জিন্স প্যান্ট আমারে পাঠাও। এই আপনি আর কিছু পান নাই, খালি একটা অর্ডার পাইছেন। ব্যাংক, এই ভদ্রলোক কি করে, সে গিয়া দৌড় দিয়া ব্যাংকে যায়, ব্যাংকে গিয়া বলে দেখো আমি 1 কোটি টাকার একটা অর্ডার পাইছি, এই দেখো আমার কাছে অর্ডার একটা আছে, ইনভয়েস। ঠিক আছে, তো তাইলে এখন কি করতে হবে? তো তাইলে আমার কাছে টাকা নেই, তাহলে কি করতে হবে? তাইলে একটা কাজ করো, আমাকে তো স্যার এই ওনার কারা হয়, নিশ্চয়ই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। না, সবসময় না। দেখেন আমি আপনার রিয়েল সিনারি বলি, শোনেন। 1 কোটি টাকার অর্ডার পাইছেন না, 1 কোটি টাকার অর্ডার পাওয়ার পরে যেটা করে আসলে সেটা হচ্ছে সে ব্যাংকে দৌড় দিয়ে যায়, ব্যাংকে দৌড় দিয়ে বলে যে ভাই আমি তো এরকম 1 কোটি টাকার অর্ডার পাইছি, তো এখন কি করবো? কয় তাহলে তো আপনি বানান। তো বলতেছে না, আমার কিছু বানাবো কি, আমার তো টাকা নেই। তো টাকা নেই, তাহলে কি করতে হবে? কয় আমার তো আসলে চীন থেকে মেশিন আনতে হবে। তো মেশিন আনতে কি লাগবে? মেশিন আনতে 10 লাখ টাকা লাগবে। ঠিক আছে, অর্ডার কত? অর্ডার মনে করেন অন শেয়ার 1 কোটি টাকার অর্ডার। তো মেশিন আনতে কত টাকা লাগবে? বলছে মেশিন আনতে 10 লাখ টাকা লাগবে, নতুন মেশিন। তো ব্যাংক কি করে, এর 10 লাখ টাকা দেয়, 10 লাখ টাকা দেয় মেশিনের জন্য। তো মেশিন আনছে, দেখেন কিভাবে হয়। ঠিক আছে, মেশিন আনছে। এখন মেশিন আনার পরে এবং এখন কি বলতেছে, ব্যাংকের 10 লাখ টাকা কিসের ভিত্তিতে দিছে জানেন? ও বলতেছে যে ভাই আমি যখন এই অর্ডারটা দিয়ে দিব, আমি যখন অর্ডারটা এই মেশিনটা এই জিনিসপত্র গার্মেন্টসটা বানাই যখন ইউএসএতে ডেলিভারি দিব, ইউএসএ যখন আমার পেমেন্ট করবে 1 কোটি টাকা যখন দিয়ে দিবে, তখন আমি আপনার 10 লাখ টাকা দিয়ে দিব, কোনো সমস্যা নাই তো। ঠিক আছে, আমি তো অর্ডার পাইছি, আমি আগে গার্মেন্টস থেকে জিনিসপত্রটা বানাই, বানানোর পরে আমি যখন মনে করেন আমার মালটা ডেলিভারি করে ইউএসএতে পাঠিয়ে দিব, ইউএসএর ব্যাংক থেকে যখন আমরা টাকাটা দিয়ে দিবে, আমি আপনার টাকাটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, চিন্তা করতেছেন কেন? ওকে ঠিক আছে, ব্যাংক করে 10 লাখ টাকা দিয়েছে মেশিন আনার জন্য। মেশিনটা এনে যেদিন বসাইছে, সকালবেলা মেশিনটা সেট করছে, ও দুপুরবেলা আবার ব্যাংকে গেছে। বস মেশিন তো বসাইছি, এখন তো সুতা লাগবে, কাপড় লাগবে না? না তুমি গার্মেন্টসে জিন্স প্যান্ট বানাবো কিভাবে? আমাকে একটা সুতা দেন আর কাপড় আইনা দেন, মানে র ম্যাটেরিয়ালটা আমারে দেন। তাহলে প্রথমে দিছে মেশিন, মানে ক্যাপিটাল, মানে আপনার ফ্যাক্টরি ক্যাপিটাল দিছে। এরপর বলতে ঠিক আছে, তাইলে আসেন কাপড় আনবো। কোথা থেকে আনবেন? কাপড় আনবো আমি চীন থেকে, ভিয়েতনাম থেকে, ঠিক আছে, থাইল্যান্ড থেকে, বিভিন্ন জায়গা থেকে কাপড় আনবো, তাইওয়ান থেকে সুই আনবো,
ঠিক আছে, এই ছোট ছোট জিনিসপত্র আনবো, এগুলোর জন্য কত টাকা লাগবে? আমার আরো 50 লাখ টাকা লাগবে। ব্যাংক আবার ওরে 50 লাখ টাকা দিছে। এটা দিছে কি হিসেবে? র ম্যাটেরিয়াল হিসাবে দিছে। ও বলতেছে কি ভাই আমি টাকা আপনার ফেরত দিয়ে দিব। তো কখন দিব? ওই যে আমি তো 3 মাস পরে অর্ডারটা পাঠাবো ইউএসএ তে, তখন ইউএসএ যে আমার 1 কোটি টাকা দিবে, সেই 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা আমি আপনার দিয়ে দিব। তখন সমস্যা কি? আপনি চিন্তা করতেছেন কেন? ওকে, আচ্ছা, তো কি করছে? ও আরো টাকা দিছে। ঠিক আছে, এরপরে কাহিনী যেটা হইছে, ওর কাছে র ম্যাটেরিয়াল আসছে, ব্যাংক করে ফ্যাক্টরি বানানোর মেশিনের টাকা পয়সা দিছে, এই সব টাকা দিছে। যখন মেশিন টেশিন সব ম্যাটেরিয়াল ট্যাটেরিয়াল চলে আসছে, সব জিনিসপত্র চলে আসছে, ও আবার ব্যাংকে গেছে। আবার ব্যাংকে গিয়ে বলতেছে ভাই মেশিন টেশিন তো নিয়ে আসছি, মাল বানানো তো শুরু করছি, কিন্তু কাহিনী কি হয়েছে, আমার তো মালটা বানাইতে 3 মাস সময় লাগবে, আমি 3 মাস পরে সব ডেলিভারি দিব। তো টাকাটা কবে পাবো? টাকাটা আরো 3 মাস পরে পাবো। টাকাটা যদি 3 মাস পরে পাই, তো 3 মাস যে আমার কর্মী আছে, এই কর্মীদের যে 12,500 টাকা করে বেতন দেওয়া লাগে, বেতনের টাকা কই থেকে পাবো? আমি তো 3 মাস পরে টাকা পাবো। তাহলে কি করতে হবে? ওই 3 মাসের জন্য আমার তাহলে আরো কিছু টাকা দেন। এই কর্মীদের যে বেতন দিতে হবে না, সেই বেতনের টাকাটা আমারে দেন। কত টাকা দিতে হবে? আরো 20 লাখ টাকা দেন। এই আরো বেতন বাবদ আরো মনে করেন 20 লাখ টাকা দিচ্ছে। সব মিলে কত লাখ টাকা দিয়ে ফেলছে? 50-80 লাখ টাকা কিন্তু অলরেডি দিয়ে ফেলছে। আচ্ছা দেখেন, এই যে 20 লাখ, এত করে 80 লাখ টাকার কথা বলতেছি না, এই পুরো 80 লাখ টাকার ভিতরে এই যে 20 লাখ টাকার এই যে প্রপোর্শন অ্যামাউন্ট আপনি দেখতেছেন, এই অ্যামাউন্টটাই হচ্ছে এইখানকার অ্যামাউন্ট। এই যে ঋণ 700 কোটি টাকা ফেরত সামান্য, এই 700 কোটি টাকা ঋণ দিচ্ছে না। এবং দেখবেন গার্মেন্টস মালিকরা আইসা মাঝে মাঝে সংবাদ সম্মেলন করে ফাটায় ফেলতেছে, চিৎকার চেঁচামেচি করে বলতেছে আমার কর্মীদের বেতন নাই, আমার কর্মীদের বেতন পাইতেছে না, আমি টাকা ছাড়া কিভাবে বেতন দিব, আমার গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, আমার এটা ভাই তুই টাকা দিছস কই ভাই? তুমি তো টাকা দেও নাই, তোমার তো কোনো ইনভেস্টমেন্টই নাই, তুমি খালি একটা অর্ডার নিয়ে বসে রয়েছো। অর্ডার আনছে কিভাবে? বাইং হাউস থেকে। বাইং হাউস একটা বসাই দিছো, বাইং হাউস থেকে বিদেশের সাথে কথাবার্তা বলে অর্ডারটা এনে দিচ্ছে, সেই অর্ডার দেখে তুমি টাকা নিচ্ছ। শ্রম অসন্তোষ নিরসনের পোশাক খাতের 12 প্রতিষ্ঠানকে এই পরিমাণ ঋণ দেওয়া হয়েছে। ঋণগুলো কেন দিচ্ছে ভাই? শুধুমাত্র কর্মীদের বেতন দেওয়ার জন্য। কত পার্সেন্ট? ওই 20% না, তার থেকেও কম দিচ্ছেন বেতন। সব মিলে পুরো টাকাটা দিয়ে দিচ্ছেন, এরপরেও বানাইতেছে। তাহলে ওর ইনভেস্টমেন্ট কত টাকা? এখন পর্যন্ত ওর এই ফ্যাক্টরিতে মেশিন ব্যাংকের, র ম্যাটেরিয়াল ব্যাংকের, লেবার খরচ ব্যাংকের, ওর ইনভেস্টমেন্ট কি? খালি জায়গা না, এটার জন্য লোন নিয়ে রাখছে আলাদাভাবে, ব্যক্তি পর্যায়ে মর্টগেজ থেকে আলাদা লোন নিয়ে রাখছে। তো হোয়ার ইজ দ্য ইনভেস্টমেন্ট? অ্যাকচুয়ালি নো ইনভেস্টমেন্ট। নাও কাম টু দ্য নেক্সট লেভেল। এই লেভেলে আসার পরে সে ওয়ার্কারকে বেতন দিচ্ছে 12,500 টাকা। এই যে প্রতি ওয়ার্কারকে সে 12,500 টাকা বেতন দিচ্ছে, এই ওয়ার্কারকে প্রতি 12,500 টাকার বিপরীতে, প্রতি 12,500 টাকার বিপরীতে এক একজন ওয়ার্কারের কাছ থেকে সে ন্যূনতম 1 লক্ষ টাকা বা তার থেকেও বেশি ইনকাম করে প্রতি ওয়ার্কারের বিপরীতে। মানে ব্যাপার হচ্ছে এরকম, মানে নর্মালি লেবার ইন্টেন্সিভ যে ইন্ডাস্ট্রিগুলো আছে, যে সকল ইন্ডাস্ট্রিতে লেবার বেশি লাগে, আচ্ছা সাধারণত ব্যাংক লোন দেওয়ার সাথে সাথে লোন নেওয়া শুরু করে। কিন্তু আপনি যেমন বলেছেন তাতে মনে হচ্ছে মামা বাড়ির আবদার, ব্যাংক চাইলে কি আসলে এমন দেয়? দারুণ প্রশ্ন ভাই। ব্যাংক চাইলে এমনটা দেয় না, এটা একটা সুন্দর নাম আছে। সেই নামটা কি জানেন? সেই একটা নাম আছে যে সোনিয়া যেটা বলেছেন, এই যে 1 কোটি টাকার এলসি পাইছি না, এই এলসিটা, এই 1 কোটি টাকার যে অর্ডার পাইছি, এই অর্ডারটাকে বলা হয় মাস্টার এলসি। আর এই যে টাকাগুলো দিচ্ছে না, এই টাকাগুলোকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। এবং পৃথিবীতে একমাত্র দেশ, যে দেশ এই এলসি প্রবর্তন করছে, সেটাকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। এবং এই ব্যাক টু ব্যাক এলসি শুধুমাত্র বাংলাদেশে চলে। এবং ব্যাক টু ব্যাক এলসিটা দেওয়া হয় এই এলসির সিকিউরিটি হিসাবে। মানে এই যে একটা অর্ডার বা গার্মেন্টসের মালিক পাইছে, এই অর্ডারটাকে মর্টগেজ রেখে এই টাকাটা নেওয়া হয় এবং এই কন্ডিশনে নেওয়া হয়, যদি তুমি এই টাকাটা পাও তাহলে আমি তোমাকে এই টাকাটা ফেরত দিব। তার মানে হচ্ছে বাই এনি চান্স যদি এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে ব্যাংক আর কখনো টাকাটা ফেরত পাবে না। হাই রিস্কি একটা ইনভেস্টমেন্ট ব্যাংকের জন্য, বাট ব্যাংক এই ইনভেস্টমেন্টটা করে কারণ গভর্নমেন্টের একটা প্রেশার থাকে, সরকারের একটা প্রেশার থাকে, বাংলাদেশ ব্যাংকের একটা প্রেশার থাকে, যাতে পোশাক খাতটা ঠিক থাকে, যাতে এই শ্রমিকরা এই 20 লাখ টাকার বেতনটা ঠিকঠাক মতো পায়, যাতে আমার এক্সপোর্টটা বাড়ে। এই 1 কোটি টাকার এক্সপোর্ট হইতেছে, আমার ডলার আসতেছে, এই মানুষগুলো কাজ পাইতেছে। এই জিনিসগুলোকে নিশ্চিত করার জন্য গভর্নমেন্ট থেকে
সেন্ট্রাল ব্যাংক থেকে এই ব্যাংকটাকে প্রেশার দেওয়া হয় যাতে সে ওই এলসিটার অ্যাগেনস্টে এই এলসিগুলো বা এই লোনগুলো দেয়, এবং এই সিস্টেমটাকে বলা হয়, এই যে ব্যাংক যে টাকাটা দিচ্ছে এই এলসিটা, এই যে ফর্মে টাকাটা দিচ্ছে এটাকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি আন্ডারে, আর এই যে কন্ডিশনটা এটাকে বলা হয় মাস্টার এলসি। এখন ক্লিয়ার হইলো আপনার কাছে কনসেপ্টটা? মানে আমি টেকনিক্যাল টার্মসগুলো একটু অ্যাভয়েড করেছিলাম যাতে আপনার জন্য বুঝতে সহজ হয়, বাট এখন জিনিসটা সব ক্লিয়ার হইলো কিনা মোটামুটি? হ্যাঁ, শেখ সোনিয়া যেটা জিজ্ঞাসা করেছেন বা আপনাদের বাকি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হইলো কিনা? টার্মটার নাম কি বলেছেন? ব্যাক টু ব্যাক এলসি। এটাকে বলা হয় হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি, ব্যাক টু ব্যাক এলসি। হ্যাঁ, ব্যাক টু ব্যাক এলসি বলা হয়, এবং এই এলসিটার বা এই সিস্টেমটার প্রবর্তক বাংলাদেশ। সারা পৃথিবীতে মানে এই বিজনেস টার্মিনোলজি বা এই সিস্টেমটা বাংলাদেশ প্রবর্তন করেছে। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে এই ধরনের এলসি প্রবর্তক খুব একটা দেখা যায় না, এবং এটা সব থেকে রিস্কি এলসি। ঠিক আছে, ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট এক্স্যাক্টলি। এবং এই কন্ডিশনেই দেওয়া হয়, মানে এই কন্ডিশনে দেওয়া হয় যে ওই এলসির পেমেন্ট আসলে তারপর এটার পেমেন্ট হবে। ঠিক আছে, এই কন্ডিশনেই দেওয়া হয়, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো এটার উপরেই চলে। মানে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো এই কন্ডিশনের উপরেই চলে যে যখন আমি বানানোর পর এক্সপোর্ট করে এই টাকাটা পাবো তখন আমি এই টাকাগুলো আস্তে আস্তে শোধ করব। পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই কন্ডিশনে চলে, ফুল ইন্ডাস্ট্রি। মানে একটা প্রতিষ্ঠানের কথা বলছি না, কিন্তু আমি ফুল ইন্ডাস্ট্রির কথা বলছি। ফুল ইন্ডাস্ট্রি এই প্রতিষ্ঠানের উপর চলে। আমরা দেশের রপ্তানির ক্ষেত্রে পোশাক খাতের যে অবদান, দেশের জিডিপিতে দেশের এক্সপোর্টে পোশাক খাতের যে অবদানের কথা আমরা বলি, আচ্ছা, কিন্তু ব্যাংক লোনটা দেওয়ার আগে সত্যতা কিভাবে যাচাই করে? ব্যাংক নিশ্চিত করে যে এই এলসিটা পারফেক্ট কিনা, এই এলসিটা যদি ঠিকঠাক হয়, এলসি আছে কিনা, এলসি তো ব্যাংকের মাধ্যমে আসে। ঠিক আছে, মনে করেন ও যে এলসির অর্ডারটা পাইছে ইউএসএ থেকে, এই যে অর্ডারটা পায়, হ্যাঁ, এই অর্ডারটা তো দেখে, বা এখানে অর্ডার বলতে একটা এলসি হয়, একটা মাস্টার এলসি হয়, এই মাস্টার এলসিটা তো ইউএসএ থেকে আসে। এইটা যখন ব্যাংক নিশ্চিত হয়, এই এলসির এগেনস্টে ও আবার সেকেন্ড টাইম এলসিগুলো দেয়। আচ্ছা, পরে কি আসলে পেমেন্ট পেলে টাকা ব্যাক করে? অনেক ক্ষেত্রে করে, মাঝে মাঝে তো ঝামেলা হয়, অনেক ক্ষেত্রে করে। ঠিক আছে, বা অনেক ক্ষেত্রে করে। ঠিক আছে, মানে একদম যে করে না ব্যাপারটা এরকমটা না। ঠিক আছে, তাহলে তো আর ইন্ডাস্ট্রি চলতো না। বাট হ্যাঁ, পেমেন্ট করে, অনেক ক্ষেত্রেই করে, মানে ম্যাক্সিমাম করে। কিছু ক্ষেত্রে এদিক সেদিক হয়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে করে। কিন্তু আমি বুঝতে চাচ্ছি যে এজ এ ওনার হিসেবে তার তো ইনভেস্টমেন্ট নাই মেসিভ কোনো। আমি যেটা বুঝতে চাচ্ছি, মানে সে পেমেন্ট করে কি করে না, দ্যাটস অ্যান অ্যানাদার ইস্যুস, বাট ইস্যু ইজ দ্যাট, মানে হোয়াট ইজ দ্য মেইন, আমার যে কনসার্নের জায়গাটা সেটা হচ্ছে ইনি তো অনেক বেশি ম্যাসিভ ইনভেস্টমেন্ট করে না। সে তো 3000 লোকের চালাইতেছে, 3000 লোকের চালাই তো সে চালাইতেছে না ভাই, ইনভেস্টমেন্ট তো ব্যাংক করছে। তুমি তো খালি একটা অর্ডার আনছো, আর তো কিছু তুমি করো নাই, আর তুমি ম্যানেজ করতেছো, মানে ইজন্ট ইট? তো ফাইন্যান্সটা তো অন্য কেউ করতেছে নাও। এখন এই ওয়ার্কারের ক্ষেত্রে যেটা হয়, ওয়ার্কারের ক্ষেত্রে একটা জিনিস আপনি জানেন কিনা, আমি বিবিসির সংবাদ থেকে রেফার করে বলতেছি, এই পুরো 12,500 টাকার বিপরীতে ও প্রতি মাসে 1000, মনে করেন 1 লাখ টাকার কাজ করায় এর দিয়ে। ফর এক্সাম্পল, প্রতি মাসে সে 1 লাখ টাকার কাজ করায়। তা 1 লাখ টাকার যদি কাজ করা বা 1 লাখ টাকা যদি সুবিধার কাছ থেকে, B2B এলসির ইন্টারেস্ট রেট কেমন স্যার? এটা ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, এলসির ক্ষেত্রে ইন্টারেস্ট রেট হয় না, এলসির ক্ষেত্রে কমিশন হয়। হ্যাঁ অভিজিৎ, এলসিতে ইন্টারেস্ট রেট হয় না, এলসিতে কমিশন হয়। এটা কমিশন ভিত্তিক হয়। মনে করেন পার ডলার 0.5 সেন্ট, মানে $1 50 সেন্ট বা এরকম কিছু একটা কমিশন। ঠিক আছে, এটা কমিশন হয়, এলসিতে ইন্টারেস্ট রেট হয় না। আচ্ছা, মনে করেন এই যে 1 লাখ টাকা ও মানে ওরে দিয়ে সুবিধা বানাইলো, ওরে দিয়ে ইউটিলিটি ক্রিয়েট করলো। একজন ওয়ার্কার ক্ষেত্রে যদি 1 লাখ টাকার ইউটিলিটি ক্রিয়েট করে, একজন ওনার ওরে 12,000 টাকা বা 15,000 টাকা দেয়, ওভারটাইম সহ মনে করেন 20,000 টাকাই দিছে, আর ওর কাছ থেকে ইউটিলিটি পাইছে কতটুকু? 1 লাখ টাকা। এই যে 80,000 টাকা আসলে কার পাওয়ার কথা ছিল? 80,000 টাকা এই ওয়ার্কারটার পাওয়ার কথা ছিল, কারণ ওয়ার্কার তো 1 লাখ টাকারই শ্রম দিছে। ওয়ার্কার 1 লাখ টাকার শ্রম দিল, আর তার বিনিময়ে সে 20,000 টাকা পাইলো, বাদ বাকি 80,000 টাকা এর কাছে গিয়ে জমা হইল, এবং সেটা কিন্তু প্রতি মাসে জমা হইল। কেন জমা হইল? কারণ সে ম্যানেজ করতেছে। ভাই, ইনভেস্টমেন্ট কার? ইনভেস্টমেন্ট তো গভর্নমেন্টের, ইনভেস্টমেন্ট তো ব্যাংকের। ইনভেস্টমেন্ট ব্যাংকের, বাট ফ্যাসিলিটি, অল দ্য ইউটিলিটি, অল দ্য compensation package goes to the owner of the institution. ইনস্টিটিউশনের ওনারের কাছে যাচ্ছে, বাট এই ব্যক্তিটা
এই প্রতি মাসে 20,000 টাকা নিয়ে সে সন্তুষ্ট থাকতেছে, কিন্তু সে ইকোনমিতে প্রায় 1 লক্ষ টাকার কন্ট্রিবিউশন করতেছে এবং একজন ওয়ার্কার প্রতি মাসে প্রায় 80,000 টাকার, ফর এক্সাম্পল আমি আমার এখানে বুঝাচ্ছি, 80,000 টাকার ইউটিলিটি থেকে ডিপ্রাইভ হয়েছে। আচ্ছা একটু সময় দিবেন। আচ্ছা একটু সময় দেবেন, আমি আমি ভিডিওটা একটু দেখছি, একটু সময় দিবেন আমাকে। একটু সময় দেবে, হয়তো কোনো টেকনিক্যাল ইরর আছে। আচ্ছা আমাকে একটু কনফার্ম করেন তো যে এটা ঠিক হয়েছে কিনা, ঠিক হয়ে যাওয়ার কথা। ইকোনমিতে প্রায় 1 লক্ষ ঠিক হয়ে যাওয়ার কথা, এটা দেখেন তো ঠিক হয়ে গেছে কিনা। তাহলে তো ব্যাংকের অনেক বড় স্বার্থের জন্য লোনটা দেয়, আর আর সাফার করে অবলা শ্রমিক, তারা তাদের সঠিক মজুরি পায় না। আচ্ছা হ্যাঁ ওকে, যেটা বললাম এই যে এখন এদের এই ওয়ার্কারের পিছনে ব্যাংক ইনভেস্ট করতেছে, গভর্নমেন্ট ইনসেন্টিভ দিচ্ছে, সব কিছু কিছু, কিন্তু এই প্রতি মাসে এখান থেকে দেখেন একটা ক্যাপিটাল ফ্লো, একটা মানি ফ্লো, ঠিক আছে, একটা অ্যাসেট ফ্লো বলা হয় এটাকে, মানে বিজনেস টার্মসে বলা হয় অ্যাসেট ফ্লো, মানে সম্পদ এই ওয়ার্কারের কাছ থেকে এর কাছে যাইতেছে, এবং এর কাছে যখন যাইতে এখান থেকে কি এর কাছে আসে টাকা না। আর একটা ইন্টারেস্ট, একটা নির্মম তথ্য দিই আপনাকে, সেটা হচ্ছে আপনারা কি জানেন যে বাংলাদেশের এই গার্মেন্টস সেক্টরে সব থেকে বেশি কাজ করে কারা? নারীরা না? এটা আপনারা তো কম বেশি জানেন যে গার্মেন্টস সেক্টরে নারীদের অংশগ্রহণ সব থেকে বেশি। ফ্যাক্টর হচ্ছে সেই নারীদের কর্মক্ষেত্রে হচ্ছে গড় আয়ুষ্কাল বা সর্বোচ্চ আয়ুষ্কাল মোটামুটি কত বছর বলেন তো? যে একটা নারী গার্মেন্টস সেক্টরে কত বছর বয়স পর্যন্ত কাজ করতে পারে? একটু আইডিয়া জানতো দেখি শুনি আপনাদের কাছ থেকে। এটা একটু আমাদের যে একটা নারীর সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত কাজ করতে পারে। আচ্ছা রফিক বলেছেন স্যার প্রথম আলো পড়ি, রেগুলার ডেইলি স্টার পড়লে কি কোনো কাজে দিবে নাকি লাগবে না? না খুব একটা লাগবে না, প্রথম আলো আর ডেইলি স্টার মোটামুটি একই রকম, খুব একটা দরকার নেই আসলে। উর্মিলা বলছেন স্যার তাহলে কি ব্যাংকে গিয়ে ভুল করব, অনেক টেনশনের কাজ দেখতেছি। হ্যাঁ ব্যাংক তো আপনাকে হচ্ছে মানে ব্যাংক তো আপনাকে টেনশন নিতেই হয়। ব্যাংক মানে কি? ব্যাংক মানেই হচ্ছে যে হাইলি লিভারেজ প্রতিষ্ঠান, খুবই রিস্কি একটা প্রতিষ্ঠান। তো ব্যাংক আপনাকে স্যালারি দেয় কেন? ব্যাংক আপনাকে স্যালারি দেয়, আপনি রিস্ক নিচ্ছেন তাই। ব্যাংকে তো আর কোনো আপনার কাজ করেন না, ব্যাংকে গিয়ে আপনি আর কোনো কাজ করেন? আপনি হাই রিস্ক নিচ্ছেন, দ্যাটস ইট। এই জন্যই আপনাকে ব্যাংক আপনাকে স্যালারি দেয়। একজন ব্যাংকারকে মানুষ বেতন দেয় কেন? ব্যাংক একজন ব্যাংকারকে কেন বেতন দেয়? কারণ ব্যাংকার রিস্ক নেয়। 35 এক্স্যাক্টলি, অভিজিৎ খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। বিবিসির ভাষ্য মতে না 35 বছর, ঠিক আছে, যে একজন নারী 16-17 বছর বা 18 বছর বয়স থেকে একজন একটা গার্মেন্টসে ঢোকে, উনি মোটামুটি 35 বছর বয়স পর্যন্ত একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করতে পারে। গার্মেন্টসে আপনি 45 বছর বা 50 বছর বয়সী কোনো মহিলা আপনি দেখবেন না। গার্মেন্টসে 15 বছর পর্যন্ত কোনো মহিলা কাজ করে না, তার কারণ গার্মেন্টস তাকে ছাঁটাই করে। গার্মেন্টসে 35 বছর ওভার হয়ে গেলেই একজন মেয়েকে আর রাখে না। তার মানে হচ্ছে একজন নারী জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা, তার জীবনের সব থেকে প্রোডাক্টিভ সময়টা, তার জীবনের সব থেকে মূল্যবান সময়টা একটা প্রতিষ্ঠানকে দিল, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দিল। সে তার জীবনের 16 বছর থেকে 35 বছর বয়স পর্যন্ত একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দিল, এবং দেওয়ার পরে তার বয়সটা যখন 35 হয়ে গেল, যখন তার পক্ষে নতুন কোনো জবে যাওয়ার আর সুযোগ নাই, নতুন করে কেরিয়ারে ডেভেলপ করার কোনো সুযোগ নাই, নতুন করে একটা নতুন চাকরি খোঁজার সুযোগ নাই, নতুন করে একটা নতুন কোনো ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার সুযোগ নাই, নতুন করে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার সুযোগ নাই, এই সময়ে তার মাদার প্রতিষ্ঠানটা তাকে বলতেছে তুমি আজকে থেকে নাই। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি লাইভে। এটা কি আপনি চিন্তা করে দেখেছেন যে হঠাৎ করে আপনাকে বললো আপনার বয়স যখন 35 হয়ে গেল, জীবনের 15-16টা বছর আপনি একটা প্রতিষ্ঠানকে দিলেন, দেওয়ার পরে আপনাকে বললো না ঠিক আছে তোমার আর দরকার নেই, এবং তখন আপনার বয়স হচ্ছে 35, আপনি নতুন কিছু করতে পারবেন না, আপনি তখন হয়ে গেছেন বেকার।
যেখানে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে একজন নারী 60 বছর বয়স পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারে, যেখানে গার্মেন্টসে কন্ট্রিবিউট করার সুযোগ মাত্র 35 বছর বয়স পর্যন্ত। কারণ 35 বছর বয়সের পরে নারী আসলে আর ওই 20 বছর বয়সের মতো অতটা কঠোর পরিশ্রম আর নারী করতে পারে না। আর 20 বছর বয়সে একটা নারীকে যে পরিমাণ বেতন দিলে উনি কাজ করে, 35 বছর বয়সের পরে তার বেতন, তার প্রমোশন, তার প্যাকেজ অনেক বেশি হয়ে যায়। তখন গার্মেন্টস চিন্তা করে কি দরকার একটা মহিলার এত টাকা দেওয়ার, আমি ওই টাকার পরিবর্তে 2জন মেয়ে রাখবো অল্প বয়সী। কতটা নির্মম চিন্তা করেন। অ্যান্ড ইটস দ্য কন্ডিশন অফ আওয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রি অ্যান্ড ইটস দ্য কন্ডিশন অফ দ্য ওমেন ইন আওয়ার ইন্ডাস্ট্রি। নির্মমতাটা কতখানি চিন্তা করেন। এবং মজার ব্যাপার হইতেছে এই যে অ্যাসেট ফ্লোটা এদিক থেকে আসলে ঘুরতে থাকে, এই যে ঘুরতে থাকে এবং এতে কি হয়, এই গার্মেন্টস ওয়ার্কার চিরকাল সে গরিবই থেকে যাবে। একজন গার্মেন্টস ওয়ার্কারের পক্ষে কখনোই ধনী হওয়ার, কখনোই স্বাবলম্বী হওয়ার, কখনোই একটা হেলদি জীবনযাপন করার সুযোগ থাকবে না, বিকজ অফ দ্য প্রসেস। কোনোদিনই সম্ভব না। আপনি এমন একটা দুষ্ট চক্রে ঢুকে যাবেন, আপনি এমন একটা দারিদ্র্যের দুষ্ট চক্রে ঢুকে যাবে একজন গার্মেন্টস ওয়ার্কার হিসাবে, আপনার পক্ষে কখনোই আর একটা মানসম্মত, সুস্থ, স্বাভাবিক, হেলদি জীবনযাপন করার সুযোগ হবে না। কারণ আপনি যা ইনকাম করেন তার বড় একটা অংশ জোকের মতো আপনার ফ্যাক্টরির ওনার শুষে নেয়, যেখানে তার কন্ট্রিবিউশন, বিশেষ করে ক্যাপিটাল কন্ট্রিবিউশন অলমোস্ট নাই। এরপরেও যদি কোনো রকম ইস্যুস হয়, কোনো রকম সমস্যা হয়, সেইটা হচ্ছে শেষ পর্যন্ত যদি কারো কোনো সমস্যা হয়, যদি এরপরে কোনো ইউসি ক্যান্সেল হয়, যদি কোনো রকম প্রোডাক্ট নষ্ট হয়, কোনো রকম রাজনৈতিক সমস্যা হয়, কোনো রকম অর্থনৈতিক সমস্যা হয়, কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে সবার আগে যার স্যালারিটা আটকে যায়, সবার আগে যার বেতনটা আটকে যায়, সবার আগে যে বঞ্চিত হয় সে হচ্ছে এই ব্যক্তিটা। এই বেতনটা পায় না, এই প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। কিন্তু গার্মেন্টসের ওনার, তিনি ওনারই থেকে যায়, তার সম্পদের আসলে কোনো রকম ঘাটতি হয় না। ইনি বিডিডিতে স্যালারি পায়, ইনি টাকায় স্যালারি পায়, ইনি ডলারে ইনকাম করে। দিস দ্য রিয়েলিটি। কেমন লাগলো? বললাম না মধ্যযুগের থেকে অবস্থা খারাপ। আসলেই কি এখন সিনারিটা ক্লিয়ার হইল কিনা? এখন আসলে গার্মেন্টসটা দেখে আপনার কাছে তথ্যটা ক্লিয়ার মনে হচ্ছে কিনা? এখন আসলে বুঝতে পারছেন কিনা আসলে কি হচ্ছে, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু আমাকে জানান। বুঝতে পারলেন কিনা? সেম ঘটনাটা ঘটে নিউজ মিডিয়াতেও। হ্যাঁ, একই রকম কথা সত্য, নিউজ মিডিয়ার কাহিনীটা অলমোস্ট কাছাকাছি, কিন্তু এতটা হয়তো বা নির্মম না। কারণ কিন্তু গার্মেন্টসের ঘটনাটা আসলে বুঝতে পারলেন কিনা? যারা যারা শুনতে চাইলেন তাদের জন্য মোটামুটি একটু সামারি করে বললাম। ব্যাপারটা মোটামুটি শেষ। কতটুকু বুঝতে পারলেন বা কতটুকু আসলে ক্লিয়ার হলো কনসেপ্ট, একটু আমাকে কমেন্টস করে জানান আপনারা। আচ্ছা, গাজা নিয়ে ইসরায়েল পরিকল্পনা আন্তর্জাতিক আইনে অবৈধ। আচ্ছা, যুদ্ধবন্ধের উদ্যোগে ট্রাম্পের স্পষ্ট অবস্থান নেবেন পুতিন। ফাইনালি আসলে কোনো ঘটনা ঘটে নাই। ওনারা আসলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনা করছে কিছু। ওনারা বলছে আমরা একটা আলোচনা করব, আমরা কিছু একটা করবো, শুরুতে বসছি, আমরা আবার তোমাকে ডাকবো, এরকম কিছু একটা। ঠিক আছে, দেখা যাক। রাশিয়া কেন যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করেছিল, ওইটা অনেক কাহিনী, ওইটা অন্য কাহিনী, ওইটা নিয়ে আর কিছু বলবো না। সর্বোচ্চ উচ্চতায় সৌরশক্তি উড়োজাহাজ নতুন রেকর্ড। কাশ্মীর বন্য ভূমিধস। আচ্ছা, তানবির লিখেছেন ব্যাংক প্রিপারেশনের জন্য জিকের সাবজেক্টের জন্য পেপার কতটা ইম্পর্টেন্ট? পেপার খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র পেপার পড়লে আর কিছু লাগে না, দ্যাটস গুড এনাফ। জিকের জন্য আমার কাছে মনে হয় আপনি যদি 3 মাস 6 মাস একটানা পেপার পড়েন আপনার কিছু লাগবে না, আপনি এমনি মোটামুটি জিকে পারবেন। সেম বিষয়টা ছোট আইটি কোম্পানির ক্ষেত্রে, কোম্পানিতেও আমি নিজে কাজ করেছি অনেক ক্ষেত্রে, মানে এই ঘটনাটা মোরাললেস সেম, কিন্তু গার্মেন্টসের ক্ষেত্রে খুব খুব ন্যাস্টিভাবে, খুব বিশ্রীভাবে আসলে আসে। আচ্ছা, আপনারা কেউ গ্রেটার ইসরায়েল নামটা শুনেছেন কিনা ওইটা আমাকে জানান। গ্রেটার ইসরায়েল এই নামটা শুনেছেন কিনা? রিসেন্টলি গ্রেটার বাংলা নামে একটা কনসেপ্ট এসেছে, যদিও খুবই ইমপ্র্যাকটিক্যাল, বাট গ্রেটার ইসরায়েল কনসেপ্ট ইজ আ প্রাইম ফোকাস, খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। গ্রেটার ইসরায়েল এই নামটা আপনারা শুনেছেন কিনা, বা এই নামটা সম্পর্কে বা এই টার্মস সম্পর্কে আপনারা জানেন কিনা? কি বললাম শব্দটা? গ্রেটার ইসরায়েল। এই ব্যাপারে আপনারা কিছু জানেন কিনা বা জানতে চান কিনা একটু আমাকে জানাবেন। আন্তর্জাতিক এই ব্যাপারটা যদি আপনি বলেন, এই যে গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা বা মোটামুটি ইউএসএর যে পরিকল্পনা, এই ব্যাপারটা মূলত
ইজ ডিরেক্টলি রিলেটেড উইথ দ্য কনসেপ্ট অফ গ্রেটার ইসরায়েল। মানে এই পুরো ব্যাপারটা আসলে গ্রেটার ইসরায়েলের সাথে সরাসরি সম্পর্কিত, এবং এটা আপনারা জানেন কিনা। এবং এই জিনিসটা বুঝতে হইলে আপনাকে মানে জানি না কাহিনীটা। আচ্ছা, গ্রেটার ইসরায়েল, আচ্ছা পেপারের কোনগুলো পড়বো? এই যে আমি কি পুরো পেপার আপনাদের পড়াই? তানভীর, আমি কি পুরো পেপার নিয়ে আপনার সাথে আলোচনা করি? না, পুরো পেপারটা নিয়ে আলোচনা করি না, আমি আসলে পেপারে কিছু অংশ নিয়ে আলোচনা করি। আমি যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করি দেখবেন মোটামুটি ওই জিনিসগুলোই। আচ্ছা, কাশ্মীর নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে। দেখেন, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের ক্ষেত্রে আমি আপনাকে দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে, একটা খেয়াল করেন, আমি আপনাকে এখন যে জিনিসটা দেখাবো এই জিনিসটা আপনি কিছুক্ষণ পরে আমার ক্লাসের পরে আপনি আবার একটু গুগল করবেন, আপনার কাছে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আপনার কাছে আরো ক্লিয়ার হবে। আমরা একটু ওয়ার্ল্ড ম্যাপটা আগে দেখি, তাহলে আমাদের কাছে মোটামুটি একটু দেখবেন যে পরিষ্কার হয়ে যাবে পুরো ব্যাপারটা। আমি কিন্তু একদম লাইভ দেখাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে ইসরায়েল। সি নাকি? এটাই তো ইসরায়েল নাকি? আচ্ছা, এটা এইভাবে থাকুক, এটা আমরা আপাতত এইখানে রাখি। আপনারা আশাবাদী দেখতে পাচ্ছেন ইসরায়েলের এই একটা ব্যাপার। এখন আমরা একটু ইসরায়েল সার্চ দিই, ইসরায়েল ফ্ল্যাগ। এই ফ্ল্যাগটা একটু আপনার হচ্ছে একটু মাথায় রাখা। দাঁড়ান, নিউ ট্যাব। আচ্ছা, এই ফ্ল্যাগটা একটু মাথায় রাখেন। আর সেই জায়গা থেকে এখানে একটু আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে গ্রেটার ইসরায়েল। গ্রেটার ইসরায়েল, গ্রেটার ইসরায়েল। আমি যদি ম্যাপটাই উল্লেখ করে দিই তাহলে আপনার কাছে বুঝতে আরেকটু সহজ হবে। ইমেজ, ওকে। না, সরি, ওকে। না, ছবিটা একটু দাঁড়ান, আমি একটু ক্লিয়ার ছবি আপনাদেরকে পাই, একটু আমাকে সময় দিবেন। হ্যাঁ, একটু 2-1 মিনিট সময় দেন, আমি আপনাদেরকে একটা ক্লিয়ার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। দেখি, না স্যার জানতে চাই। আচ্ছা ঠিক আছে, একটু সময় দেবেন, দেখ লোডিংটা হয়ে গেলেই আমরা চলে আসবো আসলে মূল কনসেপ্টে। আচ্ছা, এটা আসতে থাকুক, দাঁড়ান। ওকে, দেখি এই ওকে, দেখেন এই ম্যাপটা আর এই ম্যাপটার সাথে আপনারা কোনো সম্পর্ক দেখেন কিনা। এইটা হচ্ছে আমরা ইসরায়েলের ছবি যেটা দেখছিলাম, এই যে ছবিটা, বর্তমানে বর্তমানে হচ্ছে ইসরায়েলের আয়তনটা হচ্ছে এতটুকু। এই যে এইটা হচ্ছে মূলত ইসরায়েল। এই পাশে হচ্ছে আপনি ভূমধ্যসাগর, এই পাশে হচ্ছে আপনার এখানে আরব সাগর আছে, সেই সাথে হচ্ছে নিচের দিকে আপনি যদি যান ভারত মহাসাগর পাবেন, ওই দিকে দূরে ইরান টিরান বা অন্য দেশগুলো আপনি মোটামুটি পাবেন। ইসরায়েল মূলত এতটুকু, ফিলিস্তিন এখানে ছোট্ট একটু অংশ জেগে। হ্যাঁ, এই পাশে জর্ডান আছে, আমরা এই পাশে মিশরকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি বর্তমান ইসরায়েলের অবস্থান। ঠিক আছে, দেখেন এইখানে আপনি হচ্ছে যে লোহিত সাগর পাইতেছেন, এইটা হচ্ছে ভূমধ্য সাগর পাইতেছেন, এইখানে ইরাক আছে, এইখানে ওমান উপসাগর আছে, যে গালফ অফ ওমান আছে, নিচে আপনি এই যে আরব সাগর, পরে আপনি ভারত মহাসাগর পাচ্ছেন। মূলত হচ্ছে ইসরায়েলের অবস্থানটা হচ্ছে এইখানে। এইটা বোঝার আগে আপনি ইসরায়েলের ফ্ল্যাগটা যদি দেখেন, ইসরায়েলের পতাকার মাঝখানে দেখেন এই উপরে একটা ব্লু দাগ আছে, নিচে একটা ব্লু দাগ আছে, মাঝখানে ট্রিনিটি আছে। ওদের এইটা হচ্ছে রিলিজিয়াস সিম্বল, ট্রিনিটি বা তৃত্ববাদ বলা হয়। এবং এই উপরের যে হচ্ছে আপনার এই যে ব্লু লাইন, ঠিক আছে, এই ব্লু লাইন বলতে মূলত হচ্ছে ওরা বোঝায় হচ্ছে এই ভূমধ্য সাগরটাকে।
এই উপরের ব্লু লাইন হচ্ছে এইটাই নর্থের, আর নিচের দিকের যে আপনার যে এই যে ব্লু লাইন, এই নিচের দিকের ব্লু লাইন বলতে বোঝানো হয় হচ্ছে এই জায়গাটাকে, এই যে লোহিত সাগরটাকে। তার মানে হচ্ছে যদি মনে হয়ে থাকে যে ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনকে দখল করার চিন্তা করছে, দেন ইউ আর ডুইং রং। না, ইসরায়েলের উদ্দেশ্য সেইটা না। তা ইসরায়েল ইজ ফোকাসিং অন দ্য গ্রেটার ইসরায়েল। ইসরায়েলের মূল কনসেপ্টটাই হচ্ছে এইখানে যে তারা গ্রেটার ইসরায়েল বানাইতে চায়। গ্রেটার ইসরায়েল বলতে কোনটাকে বোঝানো হয়? অ্যান্ড নাও লেট মি শো ইউ দ্য ফুল ম্যাপ অফ দ্য গ্রেটার ইসরায়েল। এইটা হচ্ছে গ্রেটার ইসরায়েলের ম্যাপ। এখন এই পুরো ম্যাপটা যদি আপনি একটু দেখেন, এই যে পুরো ম্যাপটা, এই ম্যাপটা যদি আমি আপনাকে আনি, দেখেন এটা সৌদি আরবেরও কিছু অংশ আছে, এখানে কুয়েতের কিছু অংশ আছে, এখানে পুরো জর্ডান আছে, এখানে সিরিয়া আছে, এখানে কায়রো আছে। তার মানে হচ্ছে মূলত এইখানে এই জায়গা থেকে শুরু করে এই পুরো জায়গাটাই হচ্ছে দ্য পার্ট অফ গ্রেটার ইসরায়েল। এবং ইসরায়েলের যে মূল কনসেপ্ট, সেটা ইসরায়েল এই জায়গাটাকেই দখল করতে চাচ্ছে। এবং ওদের যে ন্যাশনাল ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগেও আসলে এটার কথা বলা হচ্ছে। তো আমরা যদি শুধুমাত্র চিন্তা করে থাকি যে ইসরায়েল শুধুমাত্র ফিলিস্তিনকে দখল করতে চায়, ব্যাপারটা এমনটা না। ইসরায়েলের যে ফ্ল্যাগ আছে, ইভেন বেনিয়ামিন নেতানিয়াহু যে ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্ট, তিনিও গ্রেটার ইসরায়েলের কথা বলছেন এবং খুব পাবলিকলি অ্যানাউন্স করা হয়েছে। অলরেডি ইসরায়েল ঘোষণা করেছে যে দে আর ফোকাসিং অন দ্য গ্রেটার ইসরায়েল। এবং গ্রেটার ইসরায়েল বলতে শুধুমাত্র এই জায়গাটুকু না, সেখানে তারা মিশরের কায়রো থেকে শুরু করে এই জায়গাটা নিবে, সৌদি আরবের এতখানি জায়গা নিবে, তারা কিছু কুয়েত নিবে, তারা কিছু ইরাকের জায়গা নিবে, তারা সিরিয়ার কিছু জায়গা নিবে, এবং পুরো জায়গাটা সহ তারা গ্রেটার ইসরায়েল বানাইতে চায়। এবং এই কনসেপ্ট থেকেই তারা তাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ বানাইছে আজ থেকে আরও 50 বছর আগে, এইটা সেই ফ্ল্যাগ। এই উপরেরটা হচ্ছে সেই ভূমধ্য সাগর, নিচেরটা হচ্ছে সেই লোহিত সাগর, এবং সেই লোহিত সাগরটা হচ্ছে এই লোহিত সাগর। এবং এইখানে এই পার্সিয়ান সি পর্যন্ত, মানে এই যে দুইটা সাগর, এই দুইটা সাগর এবং এই সাগর, এই তিনটার উপরে ওদের নিয়ন্ত্রণ রাখতে চায়। এবং এটা কি? এটা হচ্ছে যে পার্সিয়ান সাগর। হ্যাঁ, এই সাগরটা মানে যে আরাবিয়ান গালফ অফ ওমান আমরা যেটা বলছি, এই জায়গা থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত, এই পুরো জায়গার উপরে ওরা নিয়ন্ত্রণ রাখতে চায়। এবং এইটাকেই বলা হয় গ্রেটার ইসরায়েল। এবং এই গ্রেটার ইসরায়েলে ইসরায়েল একমাত্র শাসক হইতে চায়। এই জন্য তারা সৌদি আরব বলেন, ইরাক বলেন, সিরিয়া বলেন, জর্ডান বলেন, মিশর বলেন, এই সবার উপরই তারা নিয়ন্ত্রণ রাখতে চায়। এবং আপনি দেখেন জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি আছে, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আছে, সিরিয়ায় আছে, সৌদি আরবে আছে, কুয়েতে আছে, মিশরে আছে। প্রত্যেকটা জায়গায় যদি ইসরায়েল সরাসরি যেতে না পারে, মার্কিন সামরিক ঘাঁটি তারা রেখেছে। দ্য হোয়াই, দ্য রিজন ইজ দ্যাট দে আর ফোকাসিং অন টুডে অর টুমোরো, দে আর ফোকাসিং অন দ্য গ্রেটার ইসরায়েল। এখন গ্রেটার ইসরায়েলটা কনসেপ্টটা মোটামুটি মাসে আসতেছে কিনা। সো আপনারা যদি মনে করে থাকেন যে ইউএসএ তথা পশ্চিমা বিশ্ব শুধুমাত্র ফিলিস্তিনকে দখল করতে চাচ্ছে, না, ব্যাপারটা এমনটা না। দে আর ফোকাসিং অন গ্রেটার ইসরায়েল। এবং গ্রেটার ইসরায়েল বলতে এই এতগুলো দেশের এতগুলো ভূখণ্ডকে নিয়েই তারা গঠন করতে চায়। এবং এই ম্যাপটা কোথায় পাইছে? এই ম্যাপটা এসেছে তাদের যে হচ্ছে মানে ধর্মীয় মতবাদ, সেই মতবাদ থেকে এসেছে যে ইনিশিয়ালি খ্রিস্টপূর্বে বহু বছর, প্রায় 4000 বছর আগে তাদের যে ইসরায়েলের কনসেপ্টটা ছিল, ইসরায়েল রাষ্ট্রটা যে ছিল প্রায় 3200 বছর আগে, দুঃখিত 4000 বছর না, 3200 বছর আগের যে ইসরায়েলের যে ম্যাপটা ছিল, সেই ম্যাপটা মোটামুটি ওই জায়গা ছিল। এবং তারা তাদের সেই ম্যাপটা অর্জন করতে চায় এইটুকু জায়গা না। আসলে ইজ ইট ক্লিয়ার টু ইউ? আপনাদের কাছে এখন বোঝা গেল কিনা? এবং এই জন্যই তাদের ফ্ল্যাগটা হচ্ছে এমন, এই জন্যই তারা এই কনসেপ্টটা দিয়েছে। এবং এই যে ইসরায়েলের যে ম্যাপটা, এখন আপনি বুঝতে পারবেন যে ম্যাপটা আসলে কোন কোন। এখানে লেবানন আছে, সিরিয়া আছে, ইরাক আছে, সৌদি আছে, জর্ডান, মিশর, এই সবগুলো দেশ মিলে আছে। এবং এই জন্য ইসরায়েল এতটা আগ্রাসী। ইসরায়েলের শুধুমাত্র উদ্দেশ্য যে ভাই শুধুমাত্র এই জায়গাটুকু দখল করে নিব, ঠিক আছে, আপনার হচ্ছে ফিলিস্তিনি কিছু জায়গা দখল করে নিব, ব্যাপারটা এমনটা না। এবং এই পুরো জায়গাটাতে দেখেন ইসরায়েল একমাত্র পরমাণু শক্তিধর দেশ। এবং এমনভাবে তারা নিয়েছে, তারা কিন্তু অলরেডি মিশরের সাথে চুক্তি করেছে, জর্ডানের সাথে চুক্তি করেছে, লেবাননে অলরেডি সে চাপে রাখছে, সে সিরিয়াতে অলরেডি তার নিজস্ব লোক বসাইছে, ঠিক আছে, ইরাক তো এমনি চুপচাপ হয়ে গেছে, ঠিক আছে,
কুয়েতে মার্কেট সামরিক ঘাঁটি আছে, সৌদি আরব তো এমনিতে ইউএস এর কথা ছাড়া চলে না। সৌদি আরব রিসেন্টলি হচ্ছে ইসরায়েলে অস্ত্র পাঠাইছে ফিলিস্তিনিদেরকে মারার জন্য, এবং সেই অস্ত্র আবার ইটালিতে আটক হয়েছে, অস্ত্রবর্তী জাহাজ। ডু ইউ নো, দিস ইজ দ্য কনসেপ্ট, দিস ইজ দ্য রিয়েলিটি। সো এইটাকে বলা হয় গ্রেটার ইসরায়েল কনসেপ্ট, এবং সেই গ্রেটার ইসরায়েল কনসেপ্টের ব্যাপারেই বলা হয়েছে যে গাজা নিয়ে ইসরায়েলি পরিকল্পনা আন্তর্জাতিক আইনে অবৈধ। এবং গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনাটা কি? গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনাই হচ্ছে এইটা যে আমি গ্রেটার ইসরায়েল বানাবো, এবং গ্রেটার ইসরায়েল বানাইতে হইলে তখন এই যে যখন আমি গ্রেটার ইসরায়েল বানাবো তখন এই যে জায়গাটা ভূমধ্য সাগরের তীরে এই যে গাজা শহরটা আছে এইখানে আমি কি বানাবো? এইখানে আমি আবাসন বানাবো, এইখানে আমি সুন্দর মতো করে হোটেল মোটেল বানাবো, যেটা ডোনাল্ড ট্রাম্প বলছে যে ট্রাম্প সিটি বানানো হবে। এইখানে বানানো হবে ট্রাম্প সিটি। কনসেপ্টটা কে দিয়েছে? দিস দ্য ইসরায়েল কনসেপ্ট। ইজ ইট ক্লিয়ার? তামান্না বলেছেন বুঝেছি, বাদ বাকিদের কি অবস্থা? যারা বলেছেন জানতে চান গ্রেটার ইসরায়েলের কনসেপ্ট এখন সব জিনিসটা রিলেট করা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি, শেষ করে ফেলবো। রাশিয়া কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করলো, এটা আজকে আলোচনা করা গেল না, ইনশাল্লাহ আগামী সপ্তাহে এটা নিয়ে আলোচনা করব। চলে যাব শেষ পাতায়। ইরান ইজ দ্য অনলি এনিমি রাইট নাও। এক্স্যাক্টলি, শুধুমাত্র ইরান মানে ইরানকে যদি ম্যানেজ করা যায় তাহলেই মোটামুটি গ্রেটার ইসরায়েলটা অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, ইরানকে যদি মোটামুটি ম্যানেজ করা যায় তাহলে গ্রেটার ইসরায়েলটা অনেকটা সহজ হয়ে যায় আসলে। আচ্ছা, আজকে হচ্ছে জন্মাষ্টমী। থাইরয়েড ক্যান্সারের ওষুধ নাই এটার কথা বলা হয়েছে। ক্যান্সারের ব্যাপারে সতর্ক থাকা, ডেঙ্গুর কথা তো প্রায় বলা হয়। ডেঙ্গু নিয়ে আসলে বিশেষ করে নতুন কিছু বলবো না, ডেঙ্গু নিয়ে প্রায় কথা বলি। আর তেমন কোনো খবর আসলে এখানে নাই। ঠিক আছে, এইটুকুই বলা হয়েছে জন্মাষ্টমীর ব্যাপারে, আজকে আর তেমন কিছু না বলি। আচ্ছা, উর্মিলা থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। তামান্না বলেছেন ট্রাম্প, নেতানিয়াহু আর পুতিন তিনটাকে মঙ্গল গ্রহে পাঠানো দরকার। না, মঙ্গল গ্রহে তো যাচ্ছে, ওই যে আপনার ইলন মাস্ক যাচ্ছে, তো তখন দেখা যাক কি হয়। যাই হোক, আজকের আয়োজনটা এখানেই শেষ করছি। চেষ্টা করেছি কিছু নতুন তথ্য উপাত্ত আপনাদেরকে দেওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন টার্নিং পয়েন্টের সাপ্তাহিক নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে ডেইলি হাইলাইটস। আপনার সাথে যুক্ত ছিলাম আমি সাইফুল ইসলাম। আশাবাদী কিছু নতুন তথ্য উপাত্ত পেয়েছেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং সবসময় টার্নিং পয়েন্টের সাথে যুক্ত থাকবেন। আপনার চাকরির প্রস্তুতির যে কোনো প্রয়োজনে টার্নিং পয়েন্ট আছে আপনার দরকার। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, আলবিদা।